তুমি যদি একজন মেডিকেল প্রত্যাশী হয়ে থাকো তাহলে তুমি ঠিক মানুষের ভিডিওতে ক্লিক করেছো। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জুলজির কোনো চ্যাপ্টার কিভাবে বেসিক থেকে একদম টপ নচ কোয়ালিটি প্রিপারেশন নেওয়া যায় তার জন্য জুলজির চ্যাপ্টার 5 শ্বসন ও শ্বাসক্রিয়ার আজকে ক্লাস নিয়ে থাকছি আমি। আমার পরিচয় দিয়ে নিই, তাজওয়ার হাসনাত তোহা, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ এবং আমি 2023-24 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা দ্বিতীয়। এছাড়া অনেক পরিচয় আছে, ক্লাসে ক্লাসে কথা হবে। ফার্স্ট অফ অল আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় বা যে কোনো অধ্যায় যখন জুলজিতে পড়বো, এই জুলজির প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় অবশ্যই তুমি ক্লাসটা করার সময় আমি যা বলবো এক্সট্রা ইনফোগুলো অবশ্যই নোট করবা। এবং ক্লাসে আমরা আজমল স্যারের সব কিছু কন্টেন্ট তো কভার করছি, আজমল স্যারের বইয়ে সব কিছু একদম ধরে ধরে আমরা পড়াবো। পাশাপাশি আলিম স্যারে যতটুকু এক্সট্রা ইনফো দেওয়া আছে, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, পারভিন ম্যাডাম এবং আশরাফ স্যার, এই 5 জন রাইটারের যত ইনফো আছে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসে কভার করব। সো তুমি যদি আজকে ক্লাসটা করার মাধ্যমে তোমাকে এই কনফিডেন্স দিতে পারি, মেডিকেল ভর্তি পরীক্ষা সেটা 2026, 27, 28, 29, 30 যে কোনো বছর হোক, বই যদি চেঞ্জও হয়ে যায় তারপরেও শ্বসন ও শ্বাসক্রিয়া টপিক থেকে এর বাইরে কোনো কিছু আসবে না, এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম। সো আমরা আজকে ক্লাস শুরু করতে পারি এবং তুমি আজকে ক্লাস শেষে অবশ্যই এটা কমেন্ট করবা। এটা তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যে ভাই নেক্সট ক্লাস কোনটা দিবেন। ওকে, সো আমরা স্টার্ট করতে পারি ফার্স্ট অফ অল। আর আমাদের কমিউনিটি এখানে দেওয়া আছে, আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা। বিভিন্ন কন্টেন্ট ফ্রিতে, পেইড অনেকভাবে অ্যাভেলেবল আছে। এছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে www.tuhashop.com। সো আমরা স্টার্ট করি, কথা না বাড়াই। আমাদের আজকে ক্লাসের টপিক কি? টপিকটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। সো শ্বসন প্রক্রিয়াতে এক্স্যাক্টলি কি ঘটে? বহিঃশ্বসন ঘটে, অন্তঃশ্বসন ঘটে এবং অন্তঃশ্বসনের পার্ট হিসাবে আমরা বলতে পারি কোষীয় শ্বসন ঘটে। বাট এই যে কোষীয় শ্বসন আছে এরা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব না। এটার জন্য আমাদের আলোচনা হচ্ছে বোটানির অধ্যায় 9 সালোক সংশ্লেষণের পরে আমরা শ্বসন সম্পর্কে পড়ে থাকি না, সেখানে আলোচনা হয়। সো আমরা কোষীয় শ্বসন সম্পর্কে এখানে আলোচনা করতেছি না, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন সম্পর্কে আলোচনা করতেছি। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় শ্বসন কি 2 ভাগে ভাগ করা যায় না 3 ভাগে ভাগ করা যায়, আনসার 2 ভাগেই দিবা, কারণ বইয়ের মধ্যে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন এই 2 ভাগেই ভাগ করা হয়েছে, কোষীয় শ্বসন হিসাবে আলাদা কোনো ভাগ নাই। ওকে, এই আমাদের এই যে অংশটুকু আছে এই পার্টটুকু থেকে আমাদের পরীক্ষা আসার মতো কোনো উপযোগী প্রশ্ন নাই। নেক্সট যাব, দেখো এই টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা অধ্যায় একদম ভূমিকার অংশে আছি এবং এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র। তো মানুষের শ্বসনতন্ত্র দেখো এখানে হচ্ছে প্রধানত কি আছে, একজোড়া ফুসফুস থাকে মানুষের শ্বসনতন্ত্রে, একজোড়া ফুসফুস থাকে এবং এই ফুসফুসটাই হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। এটা তোমাকে মাস্ট জানা লাগবেই। তো শ্বসনতন্ত্রকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা বায়ু পরিবহন অঞ্চল এবং আরেকটা যেখানে শ্বসন এক্স্যাক্টলি ঘটবে সেটা হচ্ছে শ্বসন অঞ্চল। সো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল কোথা থেকে শুরু হয়? সম্মুখ নাসারন্ধ্র থেকে স্টার্ট হয় এবং শেষ হয়ে থাকে স্বরযন্ত্র পর্যন্ত, অর্থাৎ ট্রাকিয়া থেকে কিন্তু সেটা বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে পড়ে এবং ট্রাকিয়া থেকে সেটা শুরু হয় আর শেষ হয় হলো প্রান্তীয় ব্রঙ্কিউলের মধ্যে। প্রান্তীয় ব্রঙ্কিউল এটা কিন্তু শ্বসন অঞ্চলের মধ্যে পার্ট না, শ্বসন অঞ্চলের পার্ট হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। সো এটার সাথে তুমি এটার মধ্যে যেন পার্থক্য করে না ফেলো, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। তাহলে প্রান্তীয় ব্রঙ্কিউল এবং শ্বসন ব্রঙ্কিউল কোনটা কোথায় আছে অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট, এখানে বাকি যত পার্ট আছে সবগুলো পার্ট আমরা আলাদা করে আবার পড়বো। ওকে, নেক্সট আমরা আগাই। দেখো প্রথমত আছে সম্মুখ নাসারন্ধ্র সম্পর্কে, এবং সম্মুখ নাসারন্ধ্র থেকে দেখো এটা হচ্ছে তোমার সম্মুখ নাসারন্ধ্র। রন্ধ্র কয়টা আছে? 2টা আছে এবং 2টা রন্ধ্র দিয়ে আমরা এখানে নাসা গহ্বর পাই বা যেটাকে আমরা ভেস্টিবিউল বলতে পারি। ভেস্টিবিউলের পরবর্তীতে নাসা গহ্বর আসে, ঠিক আছে? পুরাতন বইগুলোতে বা আলিম স্যারের বইয়ে ভেস্টিবিউল কথাটা আলোচনা আছে, আজমল স্যারের বইয়ে ভেস্টিবিউলের আলোচনাটা নাই। তো সম্মুখ নাসারন্ধ্র এখানে কি থাকে ভাইয়া? এখানে থাকে হচ্ছে নাসাল সেপ্টাম, এই যে নাকের মধ্যে যে পার্টিশন, ঠিক আছে, এটা হচ্ছে নাসাল সেপ্টাম বলা হয়। এই নাসাল সেপ্টামটা কি নিয়ে গঠিত? এটা অবশ্যই কার্টিলেজ নিয়ে গঠিত। তাহলে এটা হচ্ছে নাসাল কার্টিলেজ, নাসাল কার্টিলেজ। এই কার্টিলেজগুলোর অনেক নাম আছে, নামগুলো আমি আর এখানে আলোচনা করব না কারণ এটা তোমাদের সিলেবাসে নাই। তো নাসাল কার্টিলেজ, নাসাল কার্টিলেজটা এটা কি অবশ্যই কার্টিলেজ। এবং এই যে আমাদের নাকের পুরো অংশটুকু আছে এটাকে আমরা বলতে পারি যে ফুল নাকের মধ্যে কার্টিলেজ হচ্ছে 2-3 ভাগ, অর্থাৎ 2/3 এবং অস্থি। কার্টিলেজ মানে কি? তরুণাস্থি। তাহলে এই বাকিটাকে কি বলা হয়? অস্থি বলা হয়। তাহলে আমি এখানে অস্থি লিখলাম বা বোন লিখতে পারো। তো অস্থি হচ্ছে 1/3। আশা করি বুঝতে পারছো। এবার আসো নাসা, এই আমাদের যে সম্মুখ নাসারন্ধ্র ছিল সে আলোচনা শেষ। নেক্সট
নাসা গহ্বর। নাসা গহ্বর থেকে তুমি কি পড়বা ভাইয়া? এখান থেকে পড়বা হচ্ছে এখানে কি থাকে, প্রথমত মিউকাস ক্ষরণকারী কোষ থাকে যেখান থেকে মিউকাস নিঃসৃত হবে, পাশাপাশি এখানে থাকে অলফ্যাক্টরি কোষ। তাহলে এই অলফ্যাক্টরি কোষটা সম্পর্কে তুমি আশা করি জানো। আমরা যখন জুলজির অধ্যায় 8 পড়ি সেখানে 1 নাম্বার ক্রেনিয়াল নার্ভ হিসেবে পড়ে থাকি অলফ্যাক্টরি কোষের কথা, অলফ্যাক্টরি নার্ভের কথা। অলফ্যাক্টরি নার্ভের স্নায়ু প্রান্তটা সংযুক্ত থাকে কোথায়? অলফ্যাক্টরি কোষে। অর্থাৎ যখন উদ্দীপনাটা অলফ্যাক্টরি কোষের মধ্যে আসে তখন সেই উদ্দীপনাটা অলফ্যাক্টরি কোষে থাকা অলফ্যাক্টরি নার্ভের স্নায়ু প্রান্তের মধ্যে গিয়ে স্টিমুলেশন দেয়, যার ফলে এই উদ্দীপনাটা ব্রেনের মধ্যে তখন তৎক্ষণাৎ অলফ্যাক্টরি নার্ভটা নিয়ে যায়। তাহলে এই অলফ্যাক্টরি কোষের এখানে কি আছে? অলফ্যাক্টরি নার্ভ আছে। আশা করি বুঝতে পারছো। অলফ্যাক্টরি নার্ভের স্নায়ু প্রান্ত এখানে দেওয়া আছে। আর এখান থেকে তুমি আলাদা করে পড়ার কিছু নাই। এখান থেকে তুমি কি পড়বা? অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহযোগিতা করে। তারপরে যাবা পশ্চাৎ নাসারন্ধ্র সম্পর্কে। সো পশ্চাৎ নাসারন্ধ্রের যে আরেকটা নাম বা ইংলিশ নাম সেটা হচ্ছে কোয়ানা। মনে রাখবা এই কোয়ানাটা হচ্ছে ফানেল আকৃতির। কি আকৃতির? ফানেল আকৃতির। এটা তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। ওকে, ফানেল আকৃতি আমি বুঝলাম। তার পাশাপাশি আর কি কোনো কথা আছে? হ্যাঁ, তুমি এখান থেকে পড়তে পারো যে লোমের কথা। ভেস্টিবিউলে থাকা যে লোম আছে সেই লোমটা দিয়ে কি করা যায়? আগত যেসব জীবাণু আসতে পারে সেসব জীবাণুকে সে প্রিভেন্ট করে রাখে। সো এইটুকু আমরা আলোচনা করলাম এখান থেকে। নেক্সটে আসো নাসা গোলবিল। দেখো নাসা গোলবিল, গোলবিল মানে কি? মোটামুটি গলা। সো গোলবিলকে আমরা আসলে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাসা গোলবিল, একটা হলো মুখগোলবিল এবং আরেকটা হলো সরগোলবিল। দেখো মুখগোলবিল তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ। এটা কোন পরিপাকের অংশ? মুখগোলবিল এটা হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ। ওকে, তারপরে দেখো সরগোলবিল, নাম শুনে বুঝতে পারতেছো এটা অবশ্যই শ্বসনতন্ত্রের অংশ হবে। তাহলে সরগোলবিল হবে শ্বসনতন্ত্রের অংশ, যেটার আপাতত আসলে কোনো কাজ নাই। তো সরগোলবিল এখান থেকে হচ্ছে শ্বসনতন্ত্র, জাস্ট মানে এটা বায়ু পরিবহনে কাজ করে। এরপরে আমরা এখান থেকে নাসা গোলবিলের পার্টটুকু পাইতে পারি। মানে 3টা টাইপ তো, মুখগোলবিল, সরগোলবিল, নাসা গোলবিল। তো নাসা গোলবিলের কাজ কি? নাসা গোলবিলের কাজটা হচ্ছে মুখগোলবিল এবং সরগোলবিল এই দুইটার মধ্যে একটা সংযোগকারী পথ হিসেবে কাজ করা। অর্থাৎ এ বেসিক্যালি পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্রের একটা কমন পাথওয়ে, শ্বসনের কমন পাথওয়ে, তুমি এটা বলতে পারো। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কোনটি গোলবিলের সাধারণ গতিপথ অথবা কোনটি গোলবিলের অভিন্ন পথ, তাহলে তুমি এটাকে কিন্তু নাসা গোলবিল হিসাবে আলোচনা আনতে পারো। নেক্সট হচ্ছে ষড়যন্ত্রতে যাব, এবং ষড়যন্ত্র এখান থেকে কি পড়বা? এখান থেকে পড়তে হবে যেখানে তরুণাস্থি কয়টা থাকে। এখানে তরুণাস্থি থাকে 9টা তরুণাস্থি। ওকে, তরুণাস্থি কয়টা থাকে? 9টা তরুণাস্থি। তোমাকে মাস্ট জানতেই হবে। তাহলে ষড়যন্ত্র থেকে যদি সব কিছু বলে যাও অবশ্যই মনে রাখতে হবে এখানে তরুণাস্থি থাকে 9টা। বাট কনফিউশনে রাইজ ওভেন তোমাকে জিজ্ঞেস করা হয় কয় ধরনের তরুণাস্থি? 6 ধরনের তরুণাস্থি। ঠিক আছে, 6 ধরনের তরুণাস্থি। ওকে, 6 ধরনের তরুণাস্থি। আচ্ছা, এখন কথা হলো ভাই 6 ধরনের তরুণাস্থি কি মনে রাখতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জোড়া আর একটা হচ্ছে বেজোড়। মানে কিছু কিছু আছে ডাবল, এই জন্যই তো 6 ধরনের 9টা হয়ে গেছে। তার মানে এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ আমি যেটা করতাম আমি হচ্ছে বেজোড়গুলা মনে রাখতাম, কারণ বেজোড়গুলা হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। বেজোড়গুলা বেশি ইম্পর্টেন্ট। কি কি? এখানে আছে থাইরয়েড, এখানে আছে ক্রিকয়েড এবং এখানে আছে এপিগ্লটিস। মানে আমি দাগাইছি যদি উল্টাপাল্টা। থাইরয়েড, ক্রিকয়েড এবং এপিগ্লটিস, এই হচ্ছে আমাদের 3টা বেজোড় তরুণাস্থি, এবং 3টার নাম অবশ্যই মনে রাখতে হবে। বাকি 3টা আমি যেটা কাজ করতাম জাস্ট একবার পড়ে রাখছি কিন্তু ভুলে যাইতাম, অর্থাৎ মনে রাখার চেষ্টা করতাম না। তাহলে 3টা জোড়া হচ্ছে একটু কঠিন কঠিন নাম, কর্নিকুলেট, তারপরে এটিনয়েড এবং ইউনিফর্ম। সো এই 3টা তো আছেই, ওই 3টা মাথা থেকে ভুলে যাও, জাস্ট মাথায় রাখো 3টা বেজোড় তরুণাস্থি আছে। ফাইন। এখন কথা হচ্ছে এই এতগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কিন্তু থাইরয়েড তরুণাস্থি। দেখো থাইরয়েড কথাটা যেহেতু চলে আসছে তাহলে বলো দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? থাইরয়েড না কিন্তু, যকৃৎ। দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? তখন কিন্তু আনসার হবে থাইরয়েড। যদি জিজ্ঞেস করা হয় দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা, আনসার হবে তখন ত্বক। দেহের সবচেয়ে বড় গ্রন্থি তো অলরেডি বলে ফেলছি। দেহের সবচেয়ে বড় মিশ্র গ্রন্থি কোনটা? যকৃৎ কিন্তু একটা মিশ্র গ্রন্থি, সো তখন কিন্তু আনসার যকৃৎ হবে। ওকে ফাইন। নেক্সট আসো এই থাইরয়েডটা,
এই থাইরয়েডটা পুরুষের গলার ক্ষেত্রে একটু উঁচু হয়ে থাকে, যেটাকে আমরা অ্যাডামস অ্যাপল বলে থাকি। এই অ্যাডামস অ্যাপলের আরেকটা নাম আছে, কি নাম? কণ্ঠমণি। ঠিক আছে, এটা কিন্তু বাইরে থেকেও দেখা যায়। সো এটা হচ্ছে কণ্ঠমণি বলা হয়। অনেক পুরুষের ক্ষেত্রে অনেক বেশি প্রমিনেন্ট, যেমন রোনালদোর ক্ষেত্রে কিন্তু এটা, রোনালদো মানে CR7, তো তার ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি প্রমিনেন্ট। আচ্ছা, এরপরে স্বরযন্ত্রের উপরে থাকে না নিচে থাকে? কোনটা কোথায় থাকে? দেখো, স্বরযন্ত্রের উপরে থাকে কি? এপিগ্লটিসটা স্বরযন্ত্রের উপরে থাকে। এরপরে কথা হলো ভাই, স্বরযন্ত্রের লেভেল কত? স্বরযন্ত্রের লেভেল হচ্ছে সার্ভাইকাল 4 থেকে সার্ভাইকাল 6 পর্যন্ত। অর্থাৎ আমরা বলে থাকি গ্রীবাদেশীয়, তারপর হচ্ছে বক্ষদেশীয়, কটিদেশীয়। এখানে বক্ষদেশীয় না, বক্ষদেশীয় মানে টি দ্বারা প্রকাশ করি আমরা, সি দ্বারা হচ্ছে সার্ভাইকাল। অর্থাৎ গ্রীবাদেশীয় 4 থেকে 6, গ্রীবাদেশীয় 4 থেকে ষষ্ঠ কশরেখা পর্যন্ত বিস্তৃত থাকে কোনটা? এই স্বরযন্ত্রটা। ওকে ফাইন। নেক্সট, স্বরযন্ত্রের মধ্যে অনেকগুলো পেশি থাকে, 4টা ভোকাল কর্ড থাকে। কি কি? 4টা ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে। তো ভোকাল কর্ডের মধ্যে 2টা থাকে আবার থ্রু ভোকাল কর্ড, 2টা থাকে ফলস ভোকাল কর্ড। তাহলে 2টা থ্রু ভোকাল কর্ড, 2টা ফলস ভোকাল কর্ড। ওকে, দেখো তোমাদের বইয়ে যদিও এটা 4টা দেওয়া আছে, বাট একসময় কিন্তু এটা 6টা ছিল। তো আমরা যখন পড়ছি তখন 6টা ছিল, বাট 6টা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। ইভেন তোমাদের বইয়ে যে 4টা দেওয়া আছে, 4টাও আসলে ভুল। বেসিক্যালি ভোকাল কর্ড থাকে 2টা। তোমরা যখন হয়তো এটা 6 থেকে একবারে 2 না নিয়ে একটু কমায় কমায় তারপর 2 নিতেছে আর কি। আমরা অনেক সময় ট্রল করি না যে আজমল স্যারের বইয়ে হঠাৎ করে আজমল স্যারের মানে ধরো বিভিন্ন কিছুর লেংথ বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, অনেক কিছু, সেগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে মজা করি। সো এই জিনিসগুলো আর কি। স্বররজ্জু আগে 6টা ছিল, ওটা ভুল ছিল, এখন 4টা দেওয়া হয়েছে, এটাও ভুল, বাট এটাই শিখবা। কয়টা দিবা? ভোকাল কর্ড অবশ্যই 4টা দিবা। এখন ধরো তোমার কাছে অপশনে 4টা নাই, তখন কি দিবা? 6টা দিবা। 2টা কিন্তু দিও না কোথাও, তোমাদের কোনো বইয়ে 2টা নাই। ওকে, সো এখানে কি আছে? 2টা থ্রু ভোকাল কর্ড, 2টা ফলস ভোকাল কর্ড। আচ্ছা, এখন আসো নেক্সটে কি বলবো, যে এখানে কাজ লিখছে, যদি এই ভোকাল কর্ডের সংকোচন ঘটে, কি বলছি? ভোকাল কর্ড যদি সংকুচিত হয়, তাহলে এখানে কি লিখবো? সংকুচিত হলে শব্দ সৃষ্টি হয়। ভোকাল কর্ডের সংকুচিত হলে শব্দ সৃষ্টি হয়। আর এপিগ্লটিস খাদ্য গলাধকরণের সময় স্বরযন্ত্রের মুখটা বন্ধ করে দেয়। ওকে, তাহলে আশা করি এই কথাগুলো তোমার মনে থাকবে। এটাই হচ্ছে আমাদের মোটামুটি স্বরযন্ত্র থেকে কথাবার্তা। এরপরে আসবো আমরা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। দেখো, আমরা এই যে আমাদের আলোচনা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এটা শুরু করেছিলাম কোথায়? সম্মুখ নাসারন্ধ্র থেকে, তারপর এখানে শেষ করেছি স্বরযন্ত্রের মধ্যে এসে। এবার তারপর আমরা কোথায় যাব? এরপরে যাব হচ্ছে আমরা আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীতে। সো ট্রাকিয়া বা শ্বাসনালীকে কি বলা হয়? ওয়াইন্ড পাইপ বলা হয়। ওকে, ওয়াইন্ড পাইপ বলা হয়। এখান থেকে আছে ট্রাকিয়ার দৈর্ঘ্য প্রস্থ। সো ট্রাকিয়ার দৈর্ঘ্য কত দিবা? 10 থেকে 12 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার, 2 থেকে 2.5 সেন্টিমিটার। মনে থাকবে না, দেখো মনে রাখবা এমনি, লম্বায় 12, ভিতরে শুধু 2, কারণ সামনের এখানে দেওয়া আছে। এভাবে আর কি মনে রাখা যায়, তাহলে সহজ লাগে। তাহলে এমনি হচ্ছে 12 আর ভিতরে 2, শেষ। নেক্সট, এরপরে দেখবা এখানে অনেকগুলো কথা আছে। প্রথমত, পঞ্চম বক্ষদেশীয় কশরেখা পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা শুরু হয় কোথায় বা শেষ হয় কোথায়? দেখো, এইটা আমাদের শেষ হয়েছিল কোথায়? C6-এ। তাহলে এটা শুরু হবে C6-এ, কারণ এই যে স্বরযন্ত্র ইংলিশ কি? লেরিংস। তাহলে লেরিংসের পরে শুরু হবে ট্রাকিয়া, এবং ট্রাকিয়া হলো C6 থেকে শুরু এবং শেষ হবে কোথায়? শেষ হবে পঞ্চম বক্ষদেশীয় কশরেখা পর্যন্ত, দ্যাট মিন্স C5 পর্যন্ত। ওকে ফাইন। নেক্সট কথায়, এই পঞ্চম বক্ষদেশীয় কশরেখা পর্যন্ত, হয়তো তোমাদের এটা আসবে না, এটা আমি তোমাদের সিলেবাসে নাই, তারপর জানাই রাখলাম। তোমরা ইন্টারমিডিয়েটের পরে যখন মেডিকেলে ফার্স্ট চান্স পাওয়ার পরেই প্রথম দিন তোমার ক্লাসে পড়ানো হবে স্টার্নাল অ্যাঙ্গেল সম্পর্কে। এটা থাকে এখানে এবং এই বরাবর হচ্ছে এটা শেষ হয়। তো জিনিসটার নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল, জাস্ট জানাই রাখলাম তোমাকে। তো 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ, 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যে ফাফা নলাকার অংশ আছে তাকে বলা হয় ট্রাকিয়া। এখানে কার্টিলেজ থাকে 15 থেকে 20টা। কয়টা থাকে? 15 থেকে 20টা কার্টিলেজ থাকে। কথা হচ্ছে ভাই, এই কার্টিলেজগুলা কি ধরনের কার্টিলেজ? আমরা কিন্তু কার্টিলেজের টাইপস পড়ছি আমাদের এইচএসসি পরীক্ষায়। এই চ্যাপ্টার থেকে যখন কোয়েশ্চেন আসতো তখন দেখতা যে 50% কোয়েশ্চেন আসে শুধুমাত্র কার্টিলেজের ক্লাসিফিকেশন থেকে, এত বেশিবার আসে। ইভেন অ্যাডমিশন টেস্টেও কার্টিলেজের ক্লাসিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইন্টেন্স লেভেলের ইম্পর্টেন্ট। সো এই যে এখান থেকে তোমাকে জাস্ট একটু মনে রিকল করাই দেই, অধ্যায়ের সাথে আছে হায়ালিন কার্টিলেজ হচ্ছে এটার নাম। ওকে,
হাইলিন কার্টিলেজ সি আকৃতির। তো এটা হচ্ছে কি সি আকৃতির, মানে ধরো এটা যদি আমার একটা পাইপ হয়ে থাকে তাহলে এটা কাইন্ড অফ এরকম, তাহলে এমনি হচ্ছে সি হয়ে রাখছে। তাহলে পিছন দিকে নাই কেন? পিছন দিকে থাকে কি? পিছন দিকে থাকে হচ্ছে ইসোফেগাস। তো ইসোফেগাস বা অন্ননালী, তো শ্বাসনালীর সাথে যদি অন্ননালীর মধ্যে ঘষা লাগে বারবার তাহলে কিন্তু এটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য পিছন দিকে এটা থাকে না। তাহলে ভাই আমরা যে বাতাসটা দিই, মানে শ্বাসনালীর মধ্যে দিয়ে যে বাতাসটা আসে, এটা কি অন্যদিকে পাস হয়ে যায় না? না, ওদিকে ফাঁকা থাকে না। তো যদিও বা এখানে সি আকৃতির কার্টিলেজ থাকে, পিছনে বেশি থাকে, এই আর কি, তোমাকে জাস্ট জানাই রাখলাম। এখান থেকে আমাদের আর কিছু জানার নাই। তো দেখো ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আছে। আচ্ছা, মিউকাস আবরণী থাকুক, কোনো অসুবিধা নাই। যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এখানে থাকে পানপাত্র সেল, বা যেটাকে আমরা গবলেট সেল বলে থাকি। কি বলে থাকি? গবলেট সেল, ঠিক আছে, পানপাত্র বা গবলেট সেল। ওকে ওকে, এখন কথা হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে পানপাত্র সেল কোথায় পাওয়া যায়, তুমি কি দিবা? তুমি কিন্তু ক্ষুদ্রান্তও দিতে পারো, তুমি কিন্তু বৃহদন্ত্র দিতে পারো, তুমি কিন্তু ট্রাকিয়াও দিতে পারো। সো এটা কিন্তু মাথায় ভুলে যাওয়া যাবে না যে ট্রাকিয়ার মধ্যেও পানপাত্র সেল থাকে। আচ্ছা, তারপরে কথা হলো ভাইয়া যদি জিজ্ঞেস করা হয় গবলেট সেল সবচেয়ে বেশি কোথায় থাকে, এটা কিন্তু অলরেডি অ্যাডমিশন টেস্টে চলে আসছে, সবচেয়ে বেশি গবলেট সেল কোথায় থাকে, তখন কিন্তু বলতে হবে বৃহদন্ত্রে থাকে। তাহলে সবচেয়ে বেশি গবলেট সেল কোথায় থাকে? বৃহদন্ত্রের মধ্যে থাকে। এরপরে যাব আমরা আমাদের এখানে কাজের মধ্যে। দেখো আমরা হাইলিন কার্টিলেজের কথা ইতিমধ্যে পড়ে ফেলছি, এবং কার্টিলেজের মধ্যে এই অংশটুকু থেকে আর কোনো কাজ আমাদের পড়ার দরকার নাই। আমরা জানি যে এটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত, সুতরাং বায়ু পরিবহনের কাজটাই করবে সে। নেক্সট আছে এখানে ব্রঙ্কাস, এবং ব্রঙ্কাসের আরেকটা নাম আছে, আরেকটা টার্ম হচ্ছে ক্রোম নালী। গুগল ক্রোম থেকে হয়তো আসছে, এরকম মনে হতে পারে। তো দেখো এখানে হচ্ছে ব্রঙ্কাস। তো এই যে ব্রঙ্কাসটা দেখো, এই হচ্ছে আমাদের ট্রাকিয়া ছিল, এই ট্রাকিয়াটা পরবর্তীতে ব্রঙ্কাস হিসেবে বিভক্ত হয়ে গেল। তাহলে এই যে জায়গাটুকুতে যেখানে একটা কোণ সৃষ্টি হয়েছে না, এই কোণটাকে আমরা বলে থাকি কারিনা কাপুর, না শুধু কারিনা। সো এটা হচ্ছে কারিনা বলা হয়। ওকে, কারিনা। আচ্ছা, এরপরে কথায় আসো, ব্রঙ্কাসের কথা দেখলাম। তো ব্রঙ্কাস কয়টা থাকে? ব্রঙ্কাস আমরা ভাগ করতে পারি কয়েকটা ভাগে, বা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কয়টা থাকে, তুমি দুইটাই দিবা। আমরা বেসিক্যালি প্রাইমারি ব্রঙ্কাস নিয়ে মেইন কথা বলি। তাহলে ট্রাকিয়া বিভক্ত হয়ে দুইটা প্রাইমারি ব্রঙ্কাস তৈরি করে, যে দুইটা প্রাইমারি ব্রঙ্কাস ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করে। ওকে, তো আমরা এখানে ব্রঙ্কাস সম্পর্কে পড়ছি, এবং ব্রঙ্কাস এটার বহুবচনটাই হচ্ছে ব্রঙ্কাই। ব্রঙ্কাই অর্থাৎ লাস্টে হচ্ছে আই থাকবে, আজ থাকলে আই হয়, এটা তোমাদেরকে আমরা ইংলিশে পড়ায় থাকি। আচ্ছা, তারপরে আসবো আমাদের এখানে কি আছে, ডান ব্রঙ্কাসটা আর বাম ব্রঙ্কাসটা। ডান ব্রঙ্কাসটা অপেক্ষাকৃত ছোট কিন্তু চৌড়া, আর তিন ভাগে বিভক্ত হয়ে থাকে। আর ফুসফুস এগুলো পড়ছি, এগুলো পরে পড়বো সামনে। বাম ব্রঙ্কাসটা এটা হচ্ছে কি, এখানে লেখা আছে, কিছু লিখে নাই, শোনো একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে রাইট ব্রঙ্কাস। রাইট ব্রঙ্কাসটা কি? শর্টার, wider and more vertical। অর্থাৎ রাইট ব্রঙ্কাস এবং লেফট ব্রঙ্কাসের পার্থক্য কিন্তু আমরা এর মধ্যে দিয়ে পড়ে ফেললাম। রাইট ব্রঙ্কাসটা হবে তুলনামূলকভাবে বেশি শর্টার, লেফট ব্রঙ্কাসটা হবে লঙ্গার। রাইট ব্রঙ্কাসটা হবে ওয়াইডার, লেফট ব্রঙ্কাসটা হবে নেরোয়ার। রাইট ব্রঙ্কাসটা হবে মোর ভার্টিক্যাল, লেফট ব্রঙ্কাসটা হবে লেস ভার্টিক্যাল। ফাইন, নেক্সট কথায় আসো। যেহেতু আমরা এখানে তিনটা পার্থক্য পড়ে ফেলছি, এখন আমাকে বলো যে কোন ফুসফুসের মধ্যে ইনফেকশন বেশি হওয়ার সম্ভাবনা আছে? ইনফেকশন বেশি হওয়ার সম্ভাবনা কোথায়? সবচেয়ে বেশি সম্ভাবনা কিন্তু আছে আমাদের রাইট ফুসফুসের মধ্যে। তাহলে রাইট ফুসফুসে ইনফেকশন বেশি হইতে পারে, রাইট লাংয়ে ইনফেকশন বেশি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা কেমনে বুঝলাম যে ভাই রাইট লাংয়ে ইনফেকশন বেশি? দেখো, যদি আমাকে জীবাণু আমি জীবাণু হিসাবে রাইট ব্রঙ্কাস দিয়ে যাচ্ছি, লেফট ব্রঙ্কাস দিয়ে যাচ্ছি, যেহেতু এ শর্টার, সুতরাং অল্প সময়ে সে রাইট লাংয়ে পৌঁছে যেতে পারবে। যেহেতু সে ওয়াইডার, সুতরাং তার যাইতে কোনো বাধা নাই, সে যত মোটাই হোক, যত বেশি শক্তিশালী হোক, বা যত বড়ই হোক না কেন, জীবাণু বেশি পরিমাণে জীবাণু যেতে পারবে। আর মোর ভার্টিক্যাল মানে বেশি খাড়া, তাহলে উপর থেকে ডিরেক্টলি খাড়াভাবে পড়ে যেতে পারবে। যদি অনেক মানে এলোপাতারি থাকতো, তাহলে ধরো এদিকে যাইতে হইতো, এমনে পড়া কিন্তু কঠিন, বাট এমনে পড়া গ্র্যাভিটির কারণে ভার্টিক্যালি পড়া কিন্তু অনেক সহজ। তাহলে মোর ভার্টিক্যালি গেলে ব্রাইট লাংয়ে ইনফেকশন বেশি হবে। আশা করি বুঝতে পারছো। সো
সো এখানে ব্রঙ্কাসটা বিভক্ত হয়ে পরবর্তীতে কি তৈরি করে, ব্রঙ্কিউল তৈরি করে, যেটা প্রান্তীয় ব্রঙ্কিউল থাকে, শ্বসন ব্রঙ্কিউল থাকে। মনে রাখবা ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্য যদি তুমি পড়ো তাহলে দুইটা পার্থক্য পড়া মাস্ট। একটা পার্থক্য হচ্ছে ব্রঙ্কাসে কি থাকে, কার্টিলেজ থাকে, ব্রঙ্কাসে কি থাকে, কার্টিলেজ থাকে, আর ব্রঙ্কিউলের মধ্যে কার্টিলেজ থাকে না। এই পার্থক্যটা জানা থাকতে হবেই। ব্রঙ্কিউলের মধ্যে কার্টিলেজ থাকে না, কার্টিলেজ থাকে না। সেকেন্ড কথা হচ্ছে ব্রঙ্কিউল থেকে পড়বা হলো এখানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে। এখানে কি কি এপিথেলিয়াম থাকে, কিউবয়েডাল। মনে রাখবা খি থেকে কিউবয়েডাল। আর ব্রঙ্কাস এখান থেকে মনে রাখবা এটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু থাকে। মিনিমাম এই দুইটা জিনিস তোমার এখানে জানা থাকা লাগবেই। ব্রঙ্কাসে যে ডিজিজ হয় সেটাকে আমরা বলে থাকি ব্রঙ্কাইটিস। তো এই যে ব্রঙ্কাইটিস আছে, ব্রঙ্কাইটিসকে ইংলিশ ডিজিজ বলা হয়। এটা আশরাফ স্যারের বইয়ে আছে। ব্রঙ্কাইটিসকে কি বলা হয়, ইংলিশ ডিজিজ। এরপর আসো আমরা যখন ডান ব্রঙ্কাস বলি, বাম ব্রঙ্কাস বলি। ডান ব্রঙ্কাস এবং বাম ব্রঙ্কাস একটু আগে আমি দেখাইছি কার্টিলেজ থাকে। মনে রাখবা ডান ব্রঙ্কাসের ক্ষেত্রে কার্টিলেজ থাকে 6 থেকে 8টা, বাম ব্রঙ্কাসের ক্ষেত্রে কার্টিলেজ থাকে 9 থেকে 12টা। যেহেতু অলরেডি আমরা পড়ছি ডান ব্রঙ্কাসটা থাকে শর্টার, সুতরাং ডান ব্রঙ্কাসে থাকবে কম সংখ্যক তরুণাস্থি। এবং অলরেডি আমরা এটাও পড়ছি যে ব্রঙ্কাসের মধ্যে কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি থাকে, সুতরাং ডান ব্রঙ্কাসের মধ্যে কার্টিলেজ তো থাকবে, কয়টা থাকবে, 6 থেকে 8টা। এই ইনফোটা আশরাফ স্যারের বইয়ে দেওয়া আছে। ওকে ফাইন, নেক্সটে আমরা আগে এখানে আছে ফুসফুসের যে স্ট্রাকচার, ফুসফুসের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই তোমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা জানি ফুসফুস থাকে 2টা, এবং একটা ডান ফুসফুস আর একটা বাম ফুসফুস। দুইটার স্ট্রাকচারে কিন্তু বেশ ভালো রকমের ডিফারেন্স আছে। আচ্ছা, হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ। তো বাম ফুসফুসটা আকারে ছোট হয়ে থাকে, ওজনে 565 গ্রাম, 2 লোব বিশিষ্ট। দেখো আমরা এই যে ফুসফুসের ওজনগুলো পড়তেছি, যদি পরীক্ষা আসে তুমি কত পাউন্ড দিবা, যদি পাউন্ড পরীক্ষা আসে পাউন্ডে দিবা 2.9 পাউন্ড। গেল। নেক্সট হচ্ছে, কারণ এটা হচ্ছে তোমাদের কোথায় অনুশীলনীতে দেওয়া আছে, মাঝে ম্যাডামের অনুশীলনীতে এটা পাউন্ডে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, 2 লোব বিশিষ্ট, ডান ফুসফুস আকারে বড়, ওজনে 625 গ্রাম এবং 3 লোব বিশিষ্ট। তাহলে ধরো ডান লোবের কথা যদি তুমি চিন্তা করো, এই ডান ফুসফুসের ক্ষেত্রে এখানে কয়টা লোব থাকে, 3টা লোব থাকে। তার মানে এটাকে পার্থক্যকারী যে পর্দা ফিশার বলে থাকি আমরা, এই ফিশার থাকে এখানে 2টা। তাহলে এখানে 2টা ফিশার থাকে, তার মানে ভাগ করতে পারলাম 3 ভাগে। তাহলে এখানে হচ্ছে আমরা 3টা ভাগ পাইলাম। এই 3টা ভাগকে কি বলে থাকি, লুব বলে থাকি। তাহলে আমি যদি ডান ফুসফুসের জন্য বলি, ডান ফুসফুসে লুব আছে 3টা, ফিশার আছে 2টা, আর বাম ফুসফুসের ক্ষেত্রে লুব আছে 2টা এবং ফিশার থাকে 1টা। ওকে ফাইন। এখন আমরা যদি লোবকে আরো বেশি অনেকগুলা ভাগে ভাগ করি, সেগুলোকে বলতে পারি আমরা সেগমেন্ট, নট লোবিউল, আগে সেগমেন্ট। ওকে, তাহলে ডান ফুসফুসের এই 3টা লোবকে যদি আমরা ভাগ করি তাহলে 10টা সেগমেন্ট পাওয়া যায়, এবং বাম ফুসফুসের ক্ষেত্রে 8টা সেগমেন্ট পাওয়া যায়। ফাইন। এরপরে কথা হলো, এই যে আমরা সেগমেন্টগুলোকে যদি আরো ফার্দার ভাগ করি সেগুলোকে আমরা পাই লোবিউল হিসাবে। যদি তোমার কাছে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় ফুসফুসের গঠনগত একক কোনটি, অপশনে যদি অ্যালভিওলাস না থাকে, অপশনে অ্যালভিওলাস যদি না থাকে সেক্ষেত্রে আনসার দিবা এই লোবিউলটাকে, ফুসফুসের গঠনগত একক। আর অপশনে যদি অলরেডি অ্যালভিওলাস থাকে ডেফিনেটলি অ্যালভিওলাস আনসার হবে, এখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপর এখানে অনেক কথাবার্তা লেখা আছে ফুসফুসের যে আবরণের কথা। আমরা সবাই জানি ফুসফুসের আবরণকে কি বলা হয়, প্লোরা বলা হয়। সো এখানে দ্বিস্তরী প্লুরাল পর্দা থাকে। প্রথম যেটা বাইরে থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল, যেটা ভিতরে থাকে সবসময় মনে রাখবা ভি থেকে হচ্ছে ভিতরে। তাহলে ভিতরে থাকে ভিসেরাল পর্দা প্লুরা এবং বাইরে থাকে প্যারাইটাল প্লুরা। সব জায়গাতে তুমি সেম জিনিসটাই পাবা। ওকে, তো তোমরা এটার সাথে বেশিরভাগ ক্ষেত্রে হার্টের যে পর্দা পেরিকার্ডিয়াম, এটার মধ্যে একটা কনফিউশন লাগাই ফেলো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন তোমাকে জিজ্ঞেস করি যে হার্টের পর্দাগুলোর নাম কি, তখন বেশিরভাগ ক্ষেত্রে বলে ফেলো যে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম। না, কিন্তু আগে আমরা ভাগ করি 2টা বড় ভাগে, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এরপরে এই সেরাসটাকে আমরা আবার ভাগ করি প্যারাইটাল এবং ভিসেরাল হিসাবে। ওকে, সো প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরা দুটার মাঝখানে যে রস থাকে সেটাকে বলা হয় প্লুরাল রস। এই রসের কাজ কি, এই 2টা পর্দা
দুটার মধ্যে যেন ঘর্ষণ না হয়, সংঘর্ষ না হয়, এই আঘাত থেকে রক্ষা করা। ফাইন। এরপর এখানে আছে আমাদের হাইলামের কথা। হাইলামের টপিকটা ইম্পর্টেন্ট, কারণ কি কি স্ট্রাকচার হাইলাম দিয়ে ঢোকে, কি কি স্ট্রাকচার বের হয়, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। যেহেতু ধমনী ফুসফুসে যে ব্লাড সাপ্লাই দিবে, সুতরাং যে ধমনীটা আছে সেই ধমনীটা হাইলামের মধ্যে প্রবেশ করবে, তাহলে এটাকে আমি প্লাস দিলাম। ব্রঙ্কাস, ব্রঙ্কাস তো ট্রাকিয়া বিভক্ত হয়, ব্রঙ্কাস ঢুকতেছে এই ফুসফুসের মধ্যে, সুতরাং ব্রঙ্কাসটাও এখানে ভিতরের দিকে ঢুকতেছে। শিরা যে কোনো জায়গা থেকে যখন বের হয়, রক্তনালী বের হয় বা যে কোনো অঙ্গ থেকে যখন বের হয়, সেটাকে আমরা বলে থাকি কি শিরা, এবং সেটা শেষ হয় গিয়ে হার্টের মধ্যে, তাহলে শিরাটা হচ্ছে এখান থেকে বের হবে। নেক্সট লসিকা নালী, ডেফিনেটলি এখান থেকে বের হবে। ওকে, ঘন যোজক টিস্যু থাকে এটার মধ্যে উপাদান হিসেবে। ওকে, তো ফাইনালি এখানে কি গঠন করে, পালমোনারি রুট গঠন করে, পালমোনারি রুট গঠন করে গেল। আচ্ছা, আরেকটা জিনিস সেটা বলা হয় না, সেটা হচ্ছে স্নায়ু। স্নায়ুটা এখানে লেখা হয় নাই, স্নায়ুটাও কিন্তু প্রবেশ করে। ওকে, গেল। এরপর এখানে অনেকগুলো ভাগের কথা বলছে, এইসব ভাগ আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। দেখো, যেটা আমাদের প্রাইমারি ব্রঙ্কাস ছিল, প্রাইমারি ব্রঙ্কাসটা প্রবেশ করেছে সরাসরি ফুসফুসের মধ্যে। তারপরে সেকেন্ডারি ব্রঙ্কাসের আলোচনা আসবে, এবং সেকেন্ডারি ব্রঙ্কাস এই যেখানে তুমি পাবা সেকেন্ডারি ব্রঙ্কাস। এই সেকেন্ডারি ব্রঙ্কাস যেটাকে আমরা লোবার ব্রঙ্কাস বলতে পারি। তাহলে আমরা যদি বলি, তোমাকে জিজ্ঞেস করি প্রাইমারি ব্রঙ্কাসের সংখ্যা কত, তুমি বলতে পারো ডান ফুসফুসে একটা ব্রঙ্কাস ঢোকে, বাম ফুসফুসে একটা ব্রঙ্কাস ঢোকে। সুতরাং আমাদের প্রাইমারি ব্রঙ্কাস হবে ডান এবং বাম মিলায় দুইটা, তাহলে প্রাইমারি ব্রঙ্কাস হচ্ছে দুইটা। নেক্সট, সেকেন্ডারি ব্রঙ্কাস কয়টা বা লোবার ব্রঙ্কাস কয়টা? আমরা জানি আমাদের ডান ফুসফুসে থাকে 3টা লোব এবং বাম ফুসফুসে থাকে 2টা লোব, তার মানে 3 আর 2 মিলায় কত হয়, 5টা লোব। তাহলে 3 আর 2 5টা লোব থাকে, সুতরাং সেকেন্ডারি ব্রঙ্কাস থাকবে কয়টা, 5টা থাকবে। এরপরে টারশিয়ারি বা সেগমেন্টাল বলা হয়। তাহলে টারশিয়ারি কয়টা আছে, যতটা সেগমেন্ট থাকবে ততটা টারশিয়ারি থাকবে, ততটা টারশিয়ারি ব্রঙ্কাস থাকবে, তাই তো? তাহলে আমাদের ডান ফুসফুসে আছে 10টা সেগমেন্ট আর বাম ফুসফুসে আছে 8টা সেগমেন্ট, তাহলে 10 আর 8 মিলে কত হলো, 18 হলো। সো আলটিমেটলি আমাদের এখানে হবে 18টা সেগমেন্ট। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে কি ব্রঙ্কাসের সংখ্যা, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। কোন ব্রঙ্কাস কয়টা থাকে, পরীক্ষায় কখনো আসে নাই, বাট আসতেই পারে, টিচার চাইলে কোয়েশ্চেন এখানে করতেই পারেন। ওকে ফাইন। নেক্সটে আসো, এখানে ব্রঙ্কাস ভাগ বিভক্ত হয় কি তৈরি করে, ব্রঙ্কিউল তৈরি করে। ওকে, ব্রঙ্কিউল আমরা পড়ছি ইতিমধ্যে, প্রান্তীয় এবং শ্বসন ব্রঙ্কিউল। দেখো এখান থেকে দুইটা কনফিউশন তোমার এরাইজ করবে, একটা হচ্ছে শ্বসন বৃক্ষ এবং আরেকটা হলো শ্বসন একক। একটা শ্বসন বৃক্ষ এবং আরেকটা শ্বসন একক। এখন কথা হচ্ছে ভাই, শ্বসন বৃক্ষটা শুরু হয় কোথা থেকে? শ্বসন বৃক্ষ শুরু হয় প্রাইমারি ব্রঙ্কাস থেকে। দেখো আমাদের এখানে ফ্লো চার্ট আছে, আমরা আর কষ্ট করতে হইলো না, একদম ডিরেক্টলি দেখো। এই যে আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে শুরু হয় প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, এলভিউলার নালী, এট্রিয়াম, এলভিউলার থলি এবং এলভিউলাস। এই পুরাটা মিলায় হচ্ছে আমাদের শ্বসন বৃক্ষ। আর এই ব্রঙ্কিউল কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে প্রথমে প্রান্তীয় ব্রঙ্কিউল, পরেরটা হলো শ্বসন ব্রঙ্কিউল। তাহলে শ্বসন ব্রঙ্কিউল থেকে শুরু করে এলভিউলাস পর্যন্ত এটা হচ্ছে আমাদের শ্বসন একক, তার মানে এটাকে বলতে পারি আমরা শ্বসন একক। আমরা যদি জিজ্ঞেস করি তোমাকে এই শ্বসন ব্রঙ্কিউল থেকে এলভিউলাস পর্যন্ত আমরা আরো একটা জিনিস শিখছিলাম, সেটা কি হবে? সেটা হবে শ্বসন অঞ্চল। তাহলে শ্বসন অঞ্চল বলতে যে কথা, শ্বসন একক বলতেও একই কথা বোঝায়। কি বোঝায়? শ্বসন ব্রঙ্কিউল থেকে এলভিউলাস, তিনটা শ্বসন দিয়ে মনে রাখবা, শ্বসন একক, শ্বসন অঞ্চল এবং শ্বসন ব্রঙ্কিউল থেকে এলভিউলাস পর্যন্ত, এই পুরাটাকে বলে থাকি আমরা শ্বসন একক, বা তুমি বলতে পারো এটাকে শ্বসন অঞ্চল। এবার আসো ফুসফুসের কাজ সম্পর্কে। আচ্ছা, ফুসফুসের কাজে যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাকে মেনশন করে রাখি, এই যে দেখতেছো ডান ফুসফুস আর বাম ফুসফুস, মনে হইতেছে না যেখান থেকে মনে হয় খাবলা মেরে তুলে নিছে? এই খাবলা মেলে কিন্তু কেউ তুলে নেয় না, এই জায়গাটা হচ্ছে হার্ট থাকে, হার্টের জন্য এই জায়গাটাতে একটু একটা নচ দেখা যায়। সো এটাকে বলে থাকি আমরা কার্ডিয়াক নচ। কি বলে থাকি? কার্ডিয়াক নচ বলে থাকি। ফাইন। আচ্ছা, তোমাকে একটু ব্রেনস্টর্মিং করাই। ধরো তুমি বুঝতে পারলা যে কারোর ক্ষেত্রে কার্ডিয়াক নচটা কোন দিকে আছে, ডান দিকে আছে, তার মানে মনে হইতে পারে যেটা ডান ফুসফুসের মধ্যে এরকম হয়েছে, বাট এমনও হইতে পারে যে এটা ডান ফুসফুসে না হয়ে বাম ফুসফুসেই হয়েছে, কিন্তু বাম ফুসফুসটা আছে ডান ফুসফুসের জায়গায়, ডান ফুসফুসটা আছে বাম ফুসফুসের জায়গায়। এটা কি হইতে পারে?
জিনিসটা কাইন্ড অফ এরকম তুমি চিন্তা করতে পারো, ধরো হার্টটা মানে ডান ফুসফুসটা বাম ফুসফুসটা বাম ফুসফুসটা ডান ফুসফুস কিভাবে হতে পারে, কার্ডিয়াক নজ দেখে তো চিনি। এখন ধরো হার্টের অবস্থানটা যদি এরকম ভাবে হয় যে আমাদের আমরা নর্মালি জানি যে হার্টের 2/3 থাকে লেফট সাইডে, 1/3 থাকে রাইট সাইডে, বাট তুমি বলতে পারো যে আমরা বলে থাকি যে হার্ট আমাদের বাম দিকে থাকে, কিন্তু যদি হার্টটা ডান দিকে থাকে তখন আমরা সেটা কি বলে থাকি, ডেক্সট্রোকার্ডিয়া। ওকে, সো আমরা হচ্ছে ফুসফুসের কাজ পড়তেছিলাম। ফুসফুসের কাজের মধ্যে এখানে উপরে যে সব কয়টা কাজ আছে এগুলো তুমি রিডিং পড়লে বুঝতে পারবা যে প্রধান কাজ হচ্ছে শ্বসন। তো শ্বসন নিয়ে এখানে যত কথা আছে সব কথাই অবশ্যই ফুসফুস অংশগ্রহণ করবে। এরপরে দেখো এখানে কথা আছে যে ইমিউনোগ্লোবিউলিন ক্ষরণ করে, এটা তোমাকে মনে রাখতে হবে। ফুসফুসীয় টিস্যু সেরোটোনিন এবং হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। সেরোটোনিন তুমি পড়ছো প্লাটিলেটের মধ্যে, হিস্টামিন তুমি পড়ছো ডাব্লিউবিসির মধ্যে। সো এই দুইটা টপিক অবশ্যই খেয়াল রাখবা কোনটার কাজ কোনটা। ওকে, রোগ প্রতিরোধ করা হচ্ছে হিস্টামিনের কাজ, আর সেরোটোনিন হচ্ছে কি কাজ করে, প্লাটিলেটের মধ্যে যেহেতু থাকে সুতরাং ভেসোডাইলেশন করে। আমরা এক কথায় বলতে পারি যে রক্তনালীর সংকুচনকে বাধাগ্রস্ত করে। ফাইন, নেক্সটে আসো ব্রাডিকিনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ ও দেহ থেকে অপসারণ করে। এই দুইটা পয়েন্ট তোমার কিন্তু মনে থাকবে না ভাই, কোনটা যে কি করে এটাই মনে থাকবে না, কোনটা সংরক্ষণ করে আর কোনটা দেহ থেকে বের করে দেয় বা কোনটা সংশ্লেষ করে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজের মাধ্যমে জীবাণু আক্রমণ প্রতিরোধ করে। সো আমরা প্রতিরক্ষা অধ্যায় এরকম ভাবে কাফার সেল, এরকম ভাবে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, তারপর মাইক্রোগ্লিয়া এগুলো সম্পর্কে পড়ে থাকি, সেটা আমরা প্রতিরক্ষা অধ্যায় পড়বো। আর বাকি আছে অম্লক্ষারের সাম্যাবস্থা রক্ষা করে। ওকে, অম্লক্ষারের সাম্যাবস্থা রক্ষা করে, দেখো তুমি সেম জিনিসটা এখানেও পাবা। পরবর্তীতে আমাদের যখন শোষণতন্ত্রের কাজ লেখা আছে একসাথে, সেখানে তুমি পাবা যে পিএইচ নিয়ন্ত্রণ করে। দেখো বডির তোমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে যত জায়গায় পিএইচ নিয়ন্ত্রণ আছে, খুব বেশি জায়গায় কিন্তু পিএইচ নিয়ন্ত্রণ নাই, শুধুমাত্র এই শোষণতন্ত্রের অধ্যায়ের মধ্যেই পিএইচ নিয়ন্ত্রণের কথা আছে। অম্লক্ষারের ভারসাম্যর কথা অনেক জায়গাতেই আছে, ওইটা পরীক্ষা আসবে না। পরীক্ষায় যদি আসে পিএইচ নিয়ন্ত্রণ, তখন কিন্তু বাকি অর্গান দিলে হবে না, তখন দিবা শ্বসনতন্ত্র। ঠিক আছে, রেচনতন্ত্রের মধ্যে পিএইচ নিয়ন্ত্রণের কথা লেখা নাই, তারপর তোমার পরিপাকতন্ত্রের মধ্যে পিএইচ নিয়ন্ত্রণের কথা লেখা নাই, রক্ত সংবহনতন্ত্রের মধ্যে পিএইচ নিয়ন্ত্রণের কথা লেখা নাই। শুধুমাত্র অম্লক্ষারের ভারসাম্যটি সব জায়গাতেই আছে, বাট পিএইচ নিয়ন্ত্রণের কথা শুধুমাত্র শোষণতন্ত্রের মধ্যেই আছে। নেক্সট, অ্যালভিওলাসের গঠন। অ্যালভিওলাস ফুসফুসের গঠনগত ও কার্যগত একক, তো সবাই জানে দুনিয়ার, তোমাকে পারতেই হবে। নেক্সট, ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত? অ্যালভিওলাসের সংখ্যা শিশুর দেহে থাকে 20, 8 বছর বয়সে থাকে 300 মিলিয়ন, আর সুস্থ পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের থাকে 480 মিলিয়ন, আর আলিম স্যারের বইয়ে আছে 700 মিলিয়ন। সো পরীক্ষায় কিন্তু একবার এই প্রশ্নটা আসছিল, এবং পরীক্ষা এটা ডেন্টাল পরীক্ষা আসছে আমার সময় 23-24 সেশনে, এবং ওই বছর 700 মিলিয়ন ছিল আনসার। সো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু 700 যদি থাকে তাহলে কিন্তু 700টাও আনসার হইতে পারে। তাহলে বিভিন্ন সংখ্যা যখন একটার সাথে আরেকটা দেয় অবশ্যই খেয়াল রেখে পড়বা, বইয়ের মধ্যে এটা লিখে রাখবা। নেক্সট, এখানে হচ্ছে শোষণতন্ত্র কতটুকু চাইলে পড়তে পারো, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। অ্যালভিওলাসের ব্যাস, দেখো ব্যাসটাও কিন্তু এখান থেকে লাগবে। নর্মালি আমি ব্যাস টেস্ট কোথাও কোনো জায়গা থেকে বলি না, বাট অ্যালভিওলাসের ব্যাসটা পড়ো। একটা হচ্ছে 0.2 মিলিমিটার, এটা হচ্ছে কি ব্যাস। প্রাচীরটা বেশি ইম্পর্টেন্ট, প্রাচীরটা কিন্তু নতুন বছর চেঞ্জ করছে। আগে এটা মাইক্রোমিটার ছিল 0.2 মাইক্রোমিটার, এখন এটা চেঞ্জ করে 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার দিছে। সো এখানে 0.1 থেকে 0.15 না নিয়ে শুধু 0.2 যদি দেয় তাও কিন্তু এটাই অ্যান্সার হবে। 0.2 যদি দেয় তাহলেও কিন্তু এটাই অ্যান্সার হবে। ওকে, এরপর এখানে আছে পালমোনারি ধমনির কথা, পালমোনারি শিরার কথা। পালমোনারি ধমনি যেহেতু এখান থেকে আসে, মানে কোথায় আসে, পালমোনারি ধমনি থেকে এদের উৎপত্তি। ধমনি মানেই হার্ট থেকে শুরু হয়েছে, হার্ট থেকে শুরু হইয়া এখানে পালমোনারি ধমনি হিসাবে ফুসফুস পর্যন্ত আসলো। আসার পরে এখানে কৈশিক জালিকা গঠন করে পালমোনারি শিরা হিসাবে বের হয়ে যাবে। ওকে, সো অ্যালভিওলাসের মধ্যে আমরা 5 ধরনের সেল থাকি, 5 ধরনের সেল এখানে আমরা পেয়ে থাকি। কি সেল আছে? ফার্স্ট অফ অল টাইপ 1 সেলটা কি ধরনের সেল? টাইপ 1 সেলটা হচ্ছে স্কোয়ামাস সেল। স্কোয়ামাস সেল থাকলে কি সুবিধা হয়? গ্যাসীয় আদান প্রদান এর জন্য সহজতর হয়। তারপর আছে টাইপ 2 সেল। টাইপ 2 সেলকে আমরা বলে থাকি সেপ্টাল সেল, এবং সেপ্টাল সেলগুলো কি তৈরি করে? সারফেক্টেন্ট তৈরি করে। সেপ্টাল সেল কি তৈরি করে? সারফেক্টেন্ট তৈরি করে। সারফেক্টেন্ট তৈরি করে। তো সারফেক্টেন্ট সম্পর্কে আমরা কিন্তু আরো অনেক কিছু জানবো, সারফেক্টেন্ট নিয়ে আলোচনাটা আমরা আরো রাখতেছি। ওকে, নেক্সটে আসো, আমরা হচ্ছে এখানে টাইপ 3 সেল, মানে টাইপ 3 বলি না আসলে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলে থাকি। কি বলে থাকি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, এরপরে আমরা 4 নাম্বার এখানে বলতে পারি এন্ডোথেলিয়াল সেল থাকে। তো এই যে আমি পরবর্তী ইনফরমেশনগুলো দিচ্ছি, এই ইনফরমেশনগুলো কোথায় আছে?
ইনফরমেশনগুলো আছে হচ্ছে আমাদের আলিম স্যারের বইয়ের মধ্যে। এছাড়া থাকে আরবিসি। ডান। এখন আসো সারফেক্টেন্ট সম্পর্কে আমরা কিন্তু আরো বেশ কিছু কথা শুনবো। তো সারফেক্টেন্ট এটা কে তৈরি করে? টাইপ 2 সেল তৈরি করে, এবং এই সারফেক্টেন্টটা ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড ফসফোলিপিড নামক রাসায়নিক পদার্থ মিশ্রণ করে। তো এই যে আমাদের ডিটারজেন্ট আছে, মানে ডিটারজেন্ট বলবো না, আসলে সারফেক্টেন্ট বলবো। তো সারফেক্টেন্ট, এখানে সারফেক্টেন্টের প্রধান উপাদান কি? ডাইপালমিটোইল ফসফোটাইডাল কোলিন, ফসফোটাইডাইল কোলিন। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে একদম ফুল নাম, তুমি চাইলে মনে রাখতে পারো, অন্তত মনে রাখো যে এটা হচ্ছে একটা ফসফোলিপিড। তো ফসফোলিপিডগুলো কি ধরনের লিপিড? ফসফোলিপিডগুলো হচ্ছে নিউট্রাল লিপিড, এটাও মাথায় রাখো। ফসফোলিপিড, এবং ফসফোলিপিড হচ্ছে একটা নিউট্রাল লিপিড। ওকে, গেল। এরপর আসো সারফেক্টেন্ট অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করতে পারে। পৃষ্ঠটান হ্রাস করে, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃষ্ঠটান কি হ্রাস করে না পৃষ্ঠটান বাড়াই দেয়? এটা নিয়ে কনফিউশন তোমার বিশাল অবস্থা। দেখো, বাড়াই দেওয়ার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। সারফেক্টেন্টের মধ্যে আছে এ করে হচ্ছে হ্রাস। শেষ। নেক্সট কথায় আসো। এখন যদি সারফেক্টেন্ট না থাকতো তখন কি হইতো? তখন আর পৃষ্ঠটান হ্রাস হইতো না, ফলে অ্যালভিওলাস চুপসে যাইতো। আর চুপসে গেলে তখন সেখানে আরডিএস অথবা আইআরডিএস, যেটাই বলো না কেন, আরডিএস অথবা আইআরডিএস, এটার ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কি বলা যায়? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা দেখা যায়। এখন কথা হচ্ছে এই সারফেক্টেন্ট কবে থেকে শুরু হয়? 20 থেকে 22 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট দেখা যায়। তাহলে 20 থেকে 22, আগে কিন্তু এটা 23 সপ্তাহ ছিল। যদি অপশনে এরকমভাবে রেঞ্জ না থাকে তখন শুধু দিবা 23। অপশনে যদি রেঞ্জ থাকে সেক্ষেত্রে দিবা 20 থেকে 22। অপশন যদি রেঞ্জ হিসাবে না থাকে তখন দিবা আনসার 23। নেক্সট কথা, আমরা যদি বলে থাকি যে আমাদের ফুসফুস কখন পূর্ণ বিকশিত হয়? ফুসফুস পূর্ণ বিকশিত হয় 8 বছর বয়সে। ফুসফুস একদম পূর্ণ বিকশিত 8 বছর বয়সে। আচ্ছা, ধরো কোনো বেবি যদি 20 থেকে 22 সপ্তাহ হওয়ার আগেই সে জন্মগ্রহণ করবে, এরকম অবস্থা হয়, ইন দ্যাট কেস তুমি কি মানে বেবিটার তার মেরে ফেলতে পারো না, সুতরাং তাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। দ্যাটস ওয়াই এখানে গ্লুকোকর্টিকয়েড দিতে হবে। এটা এই চ্যাপ্টারে নাই, এটা হচ্ছে জুলজি চ্যাপ্টার 8 সমন্বয় নিয়ন্ত্রণ। গ্লুকোকর্টিকয়েডের যে পোষণটুকু আছে সেখানে লেখা আছে যে ফুসফুসের পরিস্ফুটন, ফুসফুসের পরিস্ফুটনের ক্ষেত্রে ভূমিকা রাখে কে? গ্লুকোকর্টিকয়েড। সো আমি এটা এখানেও লিখে রাখলাম। অ্যালভিওলাসের পরিস্ফুটন। এই গ্লুকোকর্টিকয়েড হরমোনটা ইনজেকশন হিসাবে দেওয়া হয়। সো এরপরে হচ্ছে বেবিটা জন্মগ্রহণ করতে পারে আর কি, সার্ভাইভ করে। এরপর আছে শ্বাসপেশি। শ্বাসপেশি হিসাবে দুইটা পেশির নাম পড়বা, প্রধানত ডায়াফ্রাম পেশি আর সাথে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। সো এই ইন্টারকোস্টাল পেশির কাজ কি? ইন্টারকোস্টাল পেশিটা হচ্ছে সামনের দিকে বুকটাকে আগায় নিয়ে যায় বা পিছন দিকে পিছায় নিয়ে যায়, আর ডায়াফ্রাম হচ্ছে নিচের দিকে মুভ করে, উপরের দিকে মুভ করে। সো ডায়াফ্রামটাই হচ্ছে এখানে মেইন, এবং ডায়াফ্রামটা হচ্ছে একটা ঐচ্ছিক পেশি, এটাই ইম্পর্টেন্ট। তারপরে কথায় আসো, আশা করি তোমার এই প্রসেস সম্পর্কে বলার প্রয়োজন নাই, এটা তোমার এডমিশন টেস্টে আসবে না। বাট এই যে ইন্টারকোস্টাল পেশি আছে, ইন্টারকোস্টাল পেশি কয়টা আছে? ইন্টারকোস্টাল পেশি বহিস্থ থাকে, অন্তস্থ থাকে। তাহলে বহিস্থ থাকে 11 জোড়া, বাম পাশে ডান পাশে, অর্থাৎ 11 11 22টা। বহিস্থ 11 জোড়া, অন্তস্থ 11 জোড়া। তাহলে ওভারঅল আমাদের এখানে কত থাকলো? সব মিলায় 22 জোড়া, অর্থাৎ 44টা। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ইন্টারকোস্টাল পেশি কয়টা আছে, 44টা। ভাই এই 11 কই থেকে আসলো? আমরা জানি আমাদের রিবস বা পরশুকা থাকে 12টা। 12টার মাঝখানে, দুইটার মাঝখানে কি থাকে? একটা থাকে। সো যদি 3টা হয়, 3টার মাঝখানে কয়টা থাকবে? 2টা থাকবে। এরকম ভাবে 12টার মাঝখানে থাকবে 11টা। 11 11 22 হয়েছে, বহিস্থ 22টা, অন্তস্থ 22টা, সব মিলায় পেশি হচ্ছে 22 জোড়া। গেল। নেক্সটে আসো শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গসমূহের কাজ। এখানে সবগুলোর কাজ দেওয়া আছে।
এখন দেখো কিছু কিছু আছে করিডোর প্রদান করে, যেমন ব্রঙ্কিউল হচ্ছে করিডোর প্রদান করে, অর্থাৎ যারা হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চলে আছে তারা বেশিরভাগই হচ্ছে করিডোর প্রদান করে। ষড়যন্ত্রটাও করিডোর প্রদান করে, এগুলো চাইলে পড়তে পারো, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। ফ্লোরাটা পড়ো যে ফুসফুসকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে কোনটা, আনসার হবে কিন্তু ফ্লোরা। ডান, এখান থেকে আমাদের পড়ার মতো আর কিছু নাই। এরপরে যাব শ্বসনতন্ত্রের কাজের মধ্যে। দেখো এখান থেকে একটাও যদি তুমি পড়তে হয়, মনে রাখতে হয়, পড়বা হচ্ছে পানি সাম্যের কথা, 400 থেকে 600 মিলিলিটার, 400 থেকে 600 মিলিলিটার এটা হচ্ছে বের হয়। এখন কথা হচ্ছে আজমল স্যারের বইয়ে তো এটা দিছে, আলিম স্যারের বইয়ে দিছে আবার 600 থেকে 800। ভাই কোনটা পড়বো? তুমি অবশ্যই আজমল স্যারটা মনে রাখবা, 400 থেকে 600। যদি কোনো কারণে অপশনে না থাকে তখন 600 থেকে 800 দিও, বাট এটাই তোমার 1 নাম্বার প্রায়োরিটি, 400 থেকে 600 গেল। নেক্সট হোমিওস্ট্যাসিসের কথা এখানে সব লাগবে না, উদ্বায়ী গ্যাস এটা পড়া লাগবে ভাই, ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এই তিনটা জিনিস, ঠিক আছে। আচ্ছা দেখো কি কি জিনিস হয়েছে, অ্যামোনিয়া, সি থেকে হচ্ছে ক্লোরোফর্ম, ই থেকে হচ্ছে ইথার, ACE। এটা বলার সাথে সাথে আমার আরেকটা জিনিস মাথায় চলে আসলো, সেটা হচ্ছে এই যে ফুসফুস ছিল, ফুসফুস ছিল, ফুসফুসের মধ্যে কাজের মধ্যে আমাদের একটা জিনিস পড়া বাকি ছিল, সেটা হচ্ছে ACE, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের কাজ কি? এ হচ্ছে এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে, এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। খুবই ভালো কথা, পরীক্ষা এটা কিন্তু আসতে পারে। ওকে, এরপরে এটা তো একটা পয়েন্ট গেল, তো এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আসে কোথা থেকে? ফুসফুস থেকে আসে, গেল। নেক্সট কথা হলো আরেকটা পয়েন্ট বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন এই দুইটাকে নিষ্ক্রিয় করে। তাহলে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন, আমরা কিন্তু অ্যাড্রেনালিন এবং নরএড্রেনালিন বলতে যেটা বোঝাই, এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন কিন্তু ওই সেম জিনিসটাই। তাহলে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, আচ্ছা নেফ্রিন, ওকে, এটাকে নিষ্ক্রিয় করে। ডান, এটা আমাদের এক্সট্রা রাইটার ইনফো ছিল। এরপরে যাব এখান থেকে হচ্ছে শ্বসনের কাজ ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি উদ্বায়ী গ্যাস পর্যন্ত। 10 নম্বর পয়েন্টটা একবার চোখ বুলাইতে পারো। এবার আসো আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি। ফার্স্ট অফ অল আছে বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে ইনক্লুডেড কোনটা? নাসা গহ্বর, ব্রঙ্কাই, এট্রিয়াম এবং ষড়যন্ত্র। আমরা দেখছি ষড়যন্ত্র পর্যন্ত ছিল কি বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল, আর প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত ছিল বায়ু পরিবহন অঞ্চল। পরিবহনের মধ্যে ব্রঙ্কাই পড়ে। এট্রিয়ামটা কোথায় আছে? এট্রিয়ামটা একদম বায়ু মানে শোষণ অঞ্চলের মধ্যে আছে। নাসা গহ্বর দিয়ে তো শুরুই হয়, তাহলে আনসার কি হবে? অপশন বি। নেক্সট এপিগ্লটিস কোথায় থাকে? দেখছোই আমরা ষড়যন্ত্রের মধ্যে পড়ছিলাম, তাহলে লেরিংস হবে, এপিগ্লটিস থাকে। এপিগ্লটিস দিয়েই হচ্ছে লেরিংসটা সূচনা হয়। লেরিংসের উপরের মাথা হচ্ছে এপিগ্লটিস, আর শেষ হচ্ছে সার্ভাইকাল 6 ভার্টিব্রা লেভেলে। নেক্সট রেসপিরেটরি ট্রি এর ক্ষেত্রে নিচের কোন সজ্জাটি সঠিক? ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, 100% সঠিক। আচ্ছা রেসপিরেটরি ট্রি বলছে, প্রথম কথা হচ্ছে রেসপিরেটরি ট্রি মানে কি? শ্বসন বৃক্ষ। তাহলে শ্বসন বৃক্ষের মধ্যে কি রেসপিরেটরি কি কতটুকু থেকে শুরু? ট্রাকিয়া থেকে কিন্তু শুরু না, শুরু হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস থেকে। দেখছো, তোমার কাছে মনে হইতেই পারে ক্রমটা তো ঠিকই আছে, হ্যাঁ ক্রম ঠিক আছে, কিন্তু এটা আনসার না, তোমাকে বের করতে বলছে আনসার কোনটা। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু হতে হবে, ট্রাকিয়া থেকে না, ট্রাকিয়া থেকে না, প্রাইমারি ব্রঙ্কাস। আচ্ছা তারপর দিছে টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপর দিছে সেকেন্ডারি ব্রঙ্কাস, এটা তো হয় নাই ভাই, এটা বাদ। হাইলাম দিয়ে তো হবেই না। আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে ধরো যদিও বা বলছে এখানে শ্বসন বৃক্ষ, দেখো বুঝছো আমার এখানে সবচেয়ে যেটা সিঙ্গেল বেস্ট আনসার, সবচেয়ে ফাইনেস্ট আনসারটাই তো এখানে বের করতে হবে। আমার থার্ড এবং ফোর্থ অলসো সেগমেন্টালের পরে লোবার দিছে, এটা তো এমনি বাদ। তাহলে BCD সিরিয়ালি ভুল। আর 1 নম্বরে হয়তো যে ওয়ার্ডটা এখানে ইউজ করছে এই ওয়ার্ডটা একদম পারফেক্ট হয় নাই, বাট ট্রাকিয়া থেকে শুরু করলেও কিন্তু আমার ভুল হয় না। এখানে তো সিরিয়ালটা তো ঠিক আছে, অ্যাটলিস্ট BCD তো সিরিয়ালই ঠিক নাই ভাই, এটাকে আনসার তো দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা এখানে আনসার দিব সবচেয়ে বেস্ট আনসার যেটা পসিবল, ট্রাকিয়া থেকে শুরু হয়েছে। ওকে গেল। নেক্সট হলো শ্বাসনালীতে তরুণাস্থির সংখ্যা কত? 15 থেকে 20টা অবশ্যই পড়তে হবে, এবং কি আকৃতির? সি আকৃতির। কি ধরনের? হায়ালিন টাইপের। নেক্সট এবার আমরা শুরু করব শ্বসনের শারীরবৃত্ত। শ্বসনের শারীরবৃত্ত টপিকটা খুবই
ইম্পর্টেন্ট এবং ইজিও। দেখো ফার্স্ট অফ অল আছে এখানে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন, অধ্যায় শুরুতেই বলছি বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্য পড়ে দেওয়া আছে, ওটা আমরা পরে পড়বো। প্রথমত এখানে বহিঃশ্বসনকে আমরা আবার ভাগ করতে পারি দুইটা ফেজে। কি কি ফেজ? একটা হচ্ছে প্রশ্বাস এবং আরেকটা হলো নিঃশ্বাস। দেখো প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা, শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা গেলেন, তাহলে নিঃশ্বাসটা হচ্ছে শেষ বায়ু ত্যাগ করে দেওয়া। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ। তো শ্বাস গ্রহণ হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, এসব ভিতরে জিনিস পড়ে লাভ নাই। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে শ্বসন রেট 14 থেকে 18 বার শ্বসন রেট। তাহলে শ্বসনের এই যে রেটটা, এই রেটটা নিয়ন্ত্রণ করে কে? রেটটা নিয়ন্ত্রণ করে হচ্ছে পন্স, এবং এই রেটের প্রভাব বিস্তার করে কে? এই রেটের প্রভাব বিস্তার করে রক্ত এবং সিএসএফ এর মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড লেভেল। রক্ত এবং সিএসএফ এর মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড লেভেলটা এই শ্বসন হারকে নিয়ন্ত্রণ করে থাকে। সো আমরা এটা পড়ছি নর্মাল হিউম্যান বডির ক্ষেত্রে 14 থেকে 18 বার, বাট নবজাত শিশুতে কতটুকু থাকে? 40 বার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নবজাত শিশুতে থাকে 40 বার আর প্রতি মিনিটে থাকে 14 থেকে 18 বার। ফাইন। নেক্সট, প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে পার্থক্য। সেই পার্থক্য অবশ্যই পড়তে হবে, এবং প্রশ্বাস বায়ুর মধ্যে কতটুকু অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নিঃশ্বাস বায়ুর মধ্যে কতটুকু অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। অলসো প্রশ্বাস হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, নিঃশ্বাস হলো একটা নিষ্ক্রিয় পদ্ধতি। মানে যখন আমরা প্রশ্বাস করি তখন এটার জন্য আমাদের কি করতে হয়? নার্ভ ইম্পালস আসতে হয়, নার্ভ ইম্পালস এসে পেশির উপর কাজ করে, পেশিটা কন্ট্রাক্ট করলে তারপর এটা প্রশ্বাস প্রক্রিয়াটা সংঘটিত হয়। কিন্তু নিঃশ্বাস প্রক্রিয়া হচ্ছে কোনো কিছু কাজ না করলে তখন হচ্ছে নিঃশ্বাস সংঘটিত হয়। গেল। এবার আসো শ্বসনের শারীরবৃত্ত থেকে আমরা কিছু কোয়েশ্চেনের আনসার দিই। ফার্স্ট অফ অল আছে নিঃশ্বাসের সময় বক্ষ গহ্বরের আয়তন হ্রাসের মূল কারণ কি? ধরো প্রশ্বাসের সময় কি হয়? ডায়াফ্রাম নিচে চলে আসে, এখানে ইন্টারকোস্টাল পেশি সামনে চলে আসে, ফলে আমাদের যে এখানে বুকটা আছে বক্ষ গহ্বর, এইটার সাইজ বেড়ে যায়, আয়তন বেড়ে যায়। আয়তন বাড়লে চাপ কমে, তখন বাইরের বাতাস থেকে ভিতরের চাপ কম, বাইরে থেকে বাতাসটা ভিতরে আসতে পারে। উল্টা প্রসেসে তো নিঃশ্বাস ঘটে। আমাকে এখানে জিজ্ঞেস করেছে নিঃশ্বাসের সময় বক্ষ গহ্বরের আয়তন কেন কমে যায়? তাহলে আগে আয়তন বাড়ছিল কেন? ডায়াফ্রাম নিচে চলে যাওয়ার কারণে, ইন্টারকোস্টাল পেশি সামনে চলে আসার কারণে। এখন জাস্ট রিভার্স প্রক্রিয়াটা ঘটবে, অর্থাৎ ডায়াফ্রাম সংকুচিত হওয়া না, সংকুচিত হইলে তো এটা নিচে চলে যেত, সংকুচিত হওয়া মানে নিচে চলে যাওয়া। তাহলে অপশনে বাদ, পেশিগুলোর পূর্বাবস্থায় ফিরে আসা বা শিথিল হয়। এক্স্যাক্টলি এটাই হবে আমাদের আনসার, বাকিগুলো বাদ। পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বাসক্রিয়া করে? মাত্র একটু আগেই পড়ছি 14 থেকে 18 বার। আর যদি শিশু হইতো সেক্ষেত্রে আনসার কত হইতো? শিশুতে হইতো 40 বার। তোমরা যারা হচ্ছে পড়াশোনা করতেছো, তোমাদের তো ফ্যামিলিতে অনেক বাচ্চা থাকে, কোনো সময় যদি দেখো যে একদম নিউবর্ন বেবি, তার রেসপিরেটরি রেট হচ্ছে 50 বা আরও বেশি বা 60-এর কাছাকাছি, তখন কিন্তু দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ একদম যারা নিউনেট তাদের ক্ষেত্রে আবার 60-50 এরকম থাকে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। এরপর আসবো আমরা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম প্রক্রিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট যতটা না তার চেয়ে বেশি কঠিন। আমি শিওর তুমি যদি এই ক্লাসটা করে থাকো, তার মানে তুমি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ এই টপিকটা তুলনামূলকভাবে আদার্স টপিকের তুলনায় কম বুঝো। সো এখানে আমরা হচ্ছে এই নিয়ন্ত্রণটা করতে পারি দুইভাবে, একটা হচ্ছে স্নায়বিক আর একটা হলো রাসায়নিক নিয়ন্ত্রণ। দেখো স্নায়বিক নিয়ন্ত্রণের জন্য এখানে কয়টা জিনিস থাকে? এখানে হচ্ছে 3টা তো আছে, 3টার মধ্যে বেসিক্যালি হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে আমরা শ্বাসকেন্দ্র সম্পর্কে পড়ে থাকি, এবং শ্বাসকেন্দ্র কয়টা থাকে? 4টা শ্বাসকেন্দ্র থাকে। এই 4টা শ্বাসকেন্দ্রের মধ্যে 2টা থাকে পন্সের আশেপাশে, 2টা থাকে মেডুলার আশেপাশে। আমরা জানি পন্স এবং মেডুলা এই 2টার মধ্যে আমাদের শ্বাসকেন্দ্রগুলো থাকে। কথা হচ্ছে পন্স কি কাজ করে, মেডুলা কি কাজ করে? মনে রাখবা পন্স হলো আমাদের শ্বসনের হার নিয়ন্ত্রণ করে, একটু আগে পড়ছি। তাহলে পন্স হচ্ছে শ্বসনের হার নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? হার। আর মেডুলা হচ্ছে শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে। কি করে? শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে। ডান। নেক্সট, পন্সের পাশে কি থাকে আর মেডুলার পাশে কি থাকে? দেখো পন্সের পাশে থাকে নিউমোটেক্সিক আর এনিওস্টিক, আর মেডুলার পাশে থাকে প্রশ্বাস কেন্দ্র, যেটাকে তুমি বলতে পারো ডরসাল রেসপিরেটরি গ্রুপ বা ডিআরজি, নিঃশ্বাস কেন্দ্র বা ভিআরজি, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এবং এখান থেকে তোমার যে কথাটা না জানলেই নয়, সেটা হচ্ছে প্রি ব্রুটিনজার কমপ্লেক্স। এটা কিন্তু আজমল স্যারের বইয়ে নাই, কিন্তু আলিম স্যারের বইয়ে আছে। সো প্রি ব্রুটিনজার কমপ্লেক্স আমরা যেরকম ভাবে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে বা অধ্যায় 4 যেটা হার্টের মধ্যে, আমরা সেখানে পড়ছি যে এসি নোটকে বলা হয় পেসমেকার। তুমি সেম ভাবে এই প্রি ব্রুটিনজার কমপ্লেক্সকেও শ্বসনতন্ত্রের পেসমেকার বলতে পারো। ঠিক আছে, প্রি ব্রুটিনজার কমপ্লেক্সকে।
ওকে ফাইন। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আছে সেগুলো পড়লাম। দেখো নিউমোট্যাক্সিক আর এনিউস্টিক, মনে রাখবা শ্বসন হার কমায় হলো নিউমোট্যাক্সিক, শ্বসন হার বাড়ায় হলো এনিউস্টিক। অর্থাৎ এনিউস্টিকের কারণে প্রশ্বাস ঘটে, আর নিউমোট্যাক্সিকটা নি থেকে মনে রাখবা নিঃশ্বাস, সিম্পলি, আর কিছু মনে রাখা লাগে না। তাহলে নি থেকে হচ্ছে নিঃশ্বাস, আর এনিউস্টিকটা হচ্ছে প্রশ্বাস। ডান, নেক্সট। এরপরে আসো, এখানে তো ছবি টবি দেওয়া আছে। আমরা জানি যে আমাদের ডায়াফ্রামের যে মাসলটা, সরি ডায়াফ্রামটা একটা ঐচ্ছিক পেশি, ডায়াফ্রামের মধ্যে যে নার্ভটা কাজ করে সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। আর আমাদের যে ইন্টারকোস্টাল পেশি আছে, ইন্টারকোস্টাল পেশির মধ্যে কাজ করে বহিস্থ অন্তঃস্থ ইন্টারকোস্টাল নার্ভ। ওকে, গেল। নেক্সটে আসো আমাদের এই প্রসেসটা। ফার্স্ট অফ অল, এখান থেকে তোমাকে যে কথাটা না পড়লেই নয়, সেটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হয় কখন? সেটা হচ্ছে এনিউস্টিক কেন্দ্র যখন উদ্দীপিত হয়। তাহলে এনিউস্টিক কেন্দ্র যেহেতু আমার প্রশ্বাস ঘটায়, এবং এনিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হইলেই আমার প্রশ্বাস কেন্দ্রটা উদ্দীপিত হয়। এবং এনিউস্টিক কেন্দ্র কখন উদ্দীপিত হয়? যদি আমার রক্তের মধ্যে, আমি একটু আগে বলছি শ্বসনের হার নিয়ন্ত্রণ করে রক্ত এবং সিএসএফ এর কার্বন ডাইঅক্সাইড লেভেলের উপর। তাহলে রক্তে কার্বন ডাইঅক্সাইডের যদি উপস্থিতি বেশি থাকে, তাহলেই এনিউস্টিক কেন্দ্রটা উদ্দীপিত হবে এবং সেটা প্রশ্বাস কেন্দ্রকে স্টিমুলেট করবে। ফাইন, নেক্সট। এরপরে তুমি এখান থেকে কি পড়বা? এখান থেকে অনেক হাবিজাবি কথাবার্তা লেখা আছে, এটা আমি হচ্ছে একবারে একটা ফ্লোচার্টে তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো, তোমার এখান থেকে পরীক্ষায় জানা লাগবে কি? জানা লাগবে হচ্ছে এই যে আমাদের এনিউস্টিক সেন্টার আছে, এটাকে এপনিউস্টিক সেন্টার, অ্যাকচুয়ালি এপিটাকে হচ্ছে উজ্জ্বল রাখা হয়। সো এনিউস্টিক সেন্টারটা যে প্রশ্বাস কেন্দ্রকে স্টিমুলেট করবে, প্রশ্বাস কেন্দ্রকে স্টিমুলেট করবে। প্রশ্বাস কেন্দ্রটা ধারাবাহিকভাবে ডায়াফ্রাম এর জন্য ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল পেশির জন্য ইন্টারকোস্টাল নার্ভ, এই দুই নার্ভের মাধ্যমে কি করবে? নার্ভের মাধ্যমে প্রশ্বাসকে সংগঠিত করাবে। তখনই একটা রিফ্লেক্স প্রক্রিয়া সংগঠিত হবে। সেই রিফ্লেক্স প্রক্রিয়া সংগঠিত হওয়ার নামটা হচ্ছে হেরিং ব্রয়ার রিফ্লেক্স প্রক্রিয়া। এই যে এখানেই পাবা, এই যে এখানে কোথায় আছে? হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। সো এই হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া, আমি এখানে আর পুরোটা লিখলাম না, এইচবি লিখলাম। হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া। যেহেতু প্রশ্বাস হয়েছে, প্রশ্বাস হওয়া মানে কি? এই ফুলে আছে, বুক নিচেও চলে গেছে, অর্থাৎ বক্ষগহ্বরের আয়তন বেশি, অর্থাৎ তখন অ্যালভিওলাসটা প্রসারিত হয়ে আছে। এই অ্যালভিওলাসের মধ্যে থাকে কি রিসেপ্টর? এই যে স্ট্রেচ রিসেপ্টর থাকে, শর্টার্ন রিসেপ্টর। এই স্ট্রেচ রিসেপ্টরটা তখন উদ্দীপিত হয় এবং তার ফলে এই হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া সংগঠিত হয়। এই হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া সংগঠিত হয় কোন নার্ভের মাধ্যমে? ভেগাস নার্ভ। ইয়েস, এখানে যতগুলো পাবা সবগুলোই হচ্ছে ভেগাস নার্ভ। তো হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে ভেগাস নার্ভটা, যে এই যে আমাদের ভেগাস নার্ভটা আছে, এই ভেগাস নার্ভটা যে দুইটা কাজ করে, একটা হচ্ছে এনিউস্টিক কেন্দ্র যেটা ছিল, এনিউস্টিক কেন্দ্রটাকে স্টিমুলেশন নষ্ট করে দেয়, বা তুমি পরোক্ষভাবে বলতে পারো যে ভেগাস নার্ভটা যে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টারটাতে প্রেরিত হয়। এখানে লেখছে দুইটাই যায়। সো এখানে হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। তো এটা যখন উদ্দীপিত হয় তখন সে গিয়ে বন্ধ করে দেয় এটাকে আলটিমেটলি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তখন স্টিমুলেট হইলো, আর এটা হচ্ছে তখন আবার বন্ধ হয়ে গেল। সো আলটিমেটলি আমাদের এই ভেগাস নার্ভটা যে এই রিফ্লেক্সটা সংগঠিত করায় দেয়, এবং যার ফলে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া সংগঠিত হলো এবং শ্বসনের ছন্দ নিয়ন্ত্রিত হলো। শেষ। এরপরে তুমি এখানে পরীক্ষায় যখন কোয়েশ্চেন পাবা তখন দেখবা লেখা থাকবে ফুসফুসের স্ফীতি এবং সংকোচনের মাধ্যমে ছন্দ নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে কি বলা হয়? আনসার হবে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। শেষ। এরপর এখানে হাঁচির কথা আসবে। হাঁচি কতটুকু নার্ভ, হাঁচির জন্য কোন নার্ভ থাকে? ভেগাস নার্ভ। এবং ম্যাক্সিমাম হাঁচির গতি কতটুকু? 165 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপর আছে কাশি। কাশির জন্য কিন্তু ভেগাস নার্ভই কাজ করে। ওকে, তারপরে আছে খাদ্যের গোলাধকরণ প্রক্রিয়া, যেখানে আছে কি? গলবিলীয়। মনে রাখবা, গ থেকে গলবিলীয়, গ থেকে গ্যাগ, গ থেকে গ্লোসোফারিঞ্জিয়াল। এখানে যা আছে সবই গ এর খেলা। তো এখান থেকে হচ্ছে আমরা গ্যাগ রিফ্লেক্স মনে রাখতে পারি কোন নার্ভের মাধ্যমে? গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। তুমি জাস্ট এখানে লাইনটা পড়ো, আর কিছু পড়া লাগবে না। নেক্সট হচ্ছে এখান থেকে আমাদের আর কোনো নেক্সট নাই। তারপর আছে স্নায়বিক নিয়ন্ত্রণ। দেখো, স্নায়বিক উদ্দীপনা দুইটা লাইন এখান থেকে জাস্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে সেরিব্রাম এবং আরেকটা হলো হাইপোথ্যালামাস। মনে রাখবা, ইচ্ছাকৃতভাবে শ্বসন ক্রিয়াকে কন্ট্রোল করা,
ইচ্ছাকৃতভাবে যদি করে থাকি তাহলে সেটা হচ্ছে সেরিব্রামের কাজ, ইচ্ছাকৃত শ্বসনক্রিয়া নিয়ন্ত্রণ। আর যদি আবেগজনিত শ্বসনক্রিয়া নিয়ন্ত্রণ করতে চাই, আবেগজনিত, তাহলে সেটা হবে হাইপোথ্যালামাসের কাজ। তাহলে একটা হচ্ছে ইচ্ছাকৃত আর একটা হলো আবেগজনিত। ফাইন, নেক্সট রাসায়নিক নিয়ন্ত্রণ। দেখো যদি কার্বন ডাইঅক্সাইড বাইরে যায়, অক্সিজেন কমে যায়, H+ বাইরে যায়, pH কমে যায়, ইন দ্যাট কেস তখন দুইটা রিসেপ্টর আছে, একটা হচ্ছে ক্যারোটিড রিসেপ্টর আর একটা এওরটিক রিসেপ্টর। এই দুইটা কেমো রিসেপ্টর উদ্দীপিত হয় এবং শ্বসনের জন্য প্রশ্বাস প্রক্রিয়াটা শুরু করে। অর্থাৎ এই সব কন্ডিশন বললাম আমি প্রশ্বাসের কন্ডিশন। তাহলে প্রশ্বাস প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইড বাড়াইতে হবে, অক্সিজেন কমাইতে হবে, H+ বাড়াইতে হবে, pH কমাইতে হবে। এবং তার ফলে ক্যারোটিড এবং এওরটিক কেমো রিসেপ্টর, নট ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কোথায় পড়ছি? অধ্যায় 4 এর মধ্যে। তাহলে এখানে পড়তেছি আমরা কেমো রিসেপ্টর, যেটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। ওকে, তাহলে এর মাধ্যমে প্রশ্বাস ঘটলো। যদি তোমাকে নিঃশ্বাসের শর্ত জিজ্ঞেস করে, প্রশ্বাসটা যা ঘটছে নিঃশ্বাসের ঠিক তার অপোজিট। প্রশ্বাসে তুমি যা বলছো তোমার নিঃশ্বাস মনে রাখার দরকার নাই, তুমি প্রশ্বাস মনে রাখো, পরীক্ষা হলে প্রশ্বাসের উল্টাতে আসবা যদি নিঃশ্বাস তোমার জিজ্ঞেস করে। সো আমরা এখন কোয়েশ্চেন আনসার করব। ফার্স্ট অফ অল এখানে নিচের কোনটি সঠিক জিজ্ঞেস করছে? নিউমোট্যাক্সিক সেন্টার মেডুলার পাশে অবস্থিত। আচ্ছা, আমরা একটু আগেই পড়ছি মেডুলার পাশে অবস্থিত কোনটা? দুইটা পড়ছি, একটা হচ্ছে ডিআরজি আর একটা ভিআরজি। তাহলে নিউমোট্যাক্সিক এবং এনিউস্টিক এই দুইটা কোথায় অবস্থিত? ফন্সের পাশে অবস্থিত। তার মানে আনসার অপশন এ ভুল। ডায়াফ্রাম উদ্দীপনা আসে ইন্টারকোস্টাল নার্ভ দ্বারা, হইলো এটা ইন্টারকোস্টাল দিয়ে যায় ইন্টারকোস্টালের মধ্যে, ডায়াফ্রামে আসে ফ্রেনিক নার্ভ। তাহলে অপশন বি বাদ, 2 নাম্বারটা ভুল। তারপরে 3 নাম্বারটা দিকে হয় কিনা? আবেগজনিত স্নায়ুতনা দ্বারা শ্বাসক্রিয়া প্রভাবিত হতে পারে। হ্যাঁ, ট্রু। এবং সেটা কে করে থাকে? হাইপোথ্যালামাস করে থাকে। ইয়েস, তাহলে এটা আনসার হবে অপশন সি, হাইপোথ্যালামাস। অপশন ডি তো হওয়ার কোনো চান্স নাই, অপশন এ বিজয় তো ভুল হয়েছে, সেটা বাদ। এরপরে যাব আমরা শ্বসনের ক্ষেত্রে কেমো রিসেপ্টর উদ্দীপিত হয় কোন ক্ষেত্রে? একটু আগে পড়ছি কার্বন ডাইঅক্সাইড বাইরে গেলে, এটা ভুল লেখছে। অক্সিজেন কমে গেলে, এটাও ভুল লেখছে। pH কমে গেলে, এটা ঠিক। তার মানে অপশন সি রাইট, কিন্তু অপশন ডিটা ভুল। নেক্সট, ভাইটাল ক্যাপাসিটি রেসিডুয়াল ভলিউমের কত শতাংশ? দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু আজমল স্যারের বইয়ে কোথাও নাই, এটা কিন্তু আলিম স্যারের বইয়ের ইনফো। এবং তার জন্য আমাদের বেশ কিছু জিনিস পড়া উচিত। একটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, তারপরে হচ্ছে টাইডাল ভলিউম, এছাড়া আছে রেসিডুয়াল ভলিউম। তুমি যদি অনেক ফোর্সলি ইন্সপিরেশন করো বা এক্সপ্রেশন করো, মানে প্রশ্বাস নেও বা নিঃশ্বাস নেও, এবার যখন তুমি অনেক শ্বাস ছেড়ে দিলা বা প্রতিবার যখন শ্বাস তুমি গ্রহণ করতেছো, তখন যে পরিমাণ বাতাস ঢুকাও বা বের করো সেটাই হচ্ছে টাইডাল ভলিউম। এবং সেটার ভ্যালুটাই পরীক্ষায় আসে, ভ্যালুটা হচ্ছে 500 ml। তারপরে রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম এটা নিয়ে আবার এক এক বই এক এক কাহিনী আছে। কোথাও লিখছে 1200, কোথাও লিখছে 1500। তো এটা তুমি 1500 যদি পরীক্ষায় অপশনে থাকে তাহলে 1500 দিবা, আর যদি 1500 না থাকে তখন দিবা 1200। তো রেসিডুয়াল ভলিউম কি? আমি হচ্ছে ধরো আমাকে বলা হলো যে তুমি যতটুকু জুড়ে পারো ততটুকু জুড়ে তুমি একটা শ্বাস ছাড়ো, এবার আমি শ্বাস ছেড়ে দিলাম। শ্বাস ছেড়ে দেওয়ার পরেও আমার ফুসফুসের মধ্যে একদম তো শেষ হয়ে যায় নাই, আমার বডি তো অবশ্যই ফুসফুস মানে তখনও অক্সিজেন ছিল। তার মানে যতটুকু অক্সিজেন, তত অক্সিজেন লাগবে না, তো যতটুকু বাতাস তখন আমার ফুসফুসের মধ্যে অ্যালভিওলাসের মধ্যে রয়ে গেছে সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। ওকে, তাহলে এটার ভলিউম বুঝছি আমরা। আর ভাইটাল ক্যাপাসিটি, একটা টোটাল লাং ভলিউম আলাদা জিনিস, বাট ভাইটাল ক্যাপাসিটি বলতে বোঝায় যে আমরা ধরো আমি প্রশ্বাস নিলাম, ফোর্সড ইন্সপিরেশন করলাম, তখন আমার লাংয়ের মধ্যে যতটুকু বাতাস ঢুকলো সব কিছু মিলায় রেসিডুয়াল যা ছিল, টাইডাল যা ছিল, সব কিছু মিলালে কমপ্লিটলি যতটুকু পাই সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এবং সেটা নর্মাল পিপলে হয়ে থাকে 4600 ml অথবা 4500 ml। আর যদি সেটা কোনো ক্রীড়াবিদ হয়ে থাকে, যদি কোনো অ্যাথলেট হয়ে থাকে, তখন লিখবা অ্যাথলেট লিখতে পারে পরীক্ষায়, দৌড়বিদ জিজ্ঞেস করতে পারে, ক্রীড়াবিদ জিজ্ঞেস করতে পারে, একই জিনিসই বোঝায়। সেটা কত হবে? 6000 ml। ওকে, সো এদের ক্ষেত্রে বেড়ে যায়। ফাইন, নেক্সট। আচ্ছা, এখান থেকে একটা কথা বলা বাকি আছে, সেটা হচ্ছে এই যে টাইডাল ভলিউম 500 ml, এটা কখন বাইরে যায়? যদি কারো ক্ষেত্রে এমফাইসেমা নামে একটা ডিজিজ আছে, আমরা একটু পরে পড়বো অধ্যায় লাস্টের দিকে। এমফাইসেমা যদি হয় তখন কিন্তু এই টাইডাল ভলিউমটা বেড়ে যায়।
তো গ্যাসীয় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছি? আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছি পরিবেশ থেকে লাংয়ের মধ্যে বাতাস আসছে। তাহলে পরিবেশ থেকে লাং পর্যন্ত আসলো বাতাস, সমস্যা নাই, অক্সিজেন আসলো। এবার এই লাংয়ের যে অ্যালভিউলাই আছে, লাংয়ের অ্যালভিউলাই থেকে অক্সিজেনটা ব্লাডের মধ্যে আসবে। সো ব্লাডের মধ্যে অক্সিজেন আসলো, আসার পরে ব্লাডের মধ্যে ট্রান্সপোর্টেশন ঘটলো, ব্লাডের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়ে সেটা এবার টিস্যুর মধ্যে পৌঁছাবে। সো টিস্যুর মধ্যে আসলো, আসার পরে টিস্যুর মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, মানে টিস্যুর মধ্যে থাকে সেল, সেলের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে আমাদের মানে সংগঠিত হয় ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো আলটিমেটলি শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমি আর বাকিটুকু আগাইলাম না, আমরা এতক্ষণ পর্যন্ত এইটা সম্পর্কে পড়ছি। এবার এই যে লাং থেকে ব্লাড এবং ব্লাডের মধ্য দিয়ে কীভাবে ট্রান্সপোর্ট হয়ে টিস্যু পর্যন্ত পৌঁছায়, মানে টিস্যুর কাছাকাছি পর্যন্ত পৌঁছায়, সেটা আমরা আলোচনা করবো এবার গ্যাসীয় পরিবহনের মধ্যে। বাট এই যে আমাদের কিভাবে ব্লাড থেকে এটা টিস্যুর মধ্যে পৌঁছায়, এই আলোচনাটা আমাদের এইচএসসি লেভেলে নাই। তো যে জিনিস আমাদের বইয়ে নাই শুধু শুধু সেটা নিয়ে আলোচনা করতেছি না, বাট এটা সম্পর্কে তোমরা এমবিবিএস এর ফার্স্ট ইয়ারই জানবা। ওকে, এরপর আমরা আগাই। প্রথমত আছে অক্সিজেন পরিবহন। দেখো আমাদের শ্বসনিক গ্যাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হলো কার্বন ডাই অক্সাইড। সো এখানে প্রথমত আছে অক্সিজেন। দেখো এই অক্সিজেনটা যেহেতু পরিবেশ থেকে টিস্যুর মধ্যে অক্সিজেনটা পৌঁছায়, তার মানে ডেফিনেটলি উপরের মধ্যে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার সেটা বেশি থাকবে, আর নিচের মধ্যে, মানে নিচে বলতে আমি কি বুঝাইতেছি, উপর বলতে পরিবেশে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি থাকবে, এখানে কম থাকবে, তাই এখানে অক্সিজেন আসবে। এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি থাকবে, এখানে কম থাকবে, তাই এখান থেকে এখানে আসবে। এটাই তো আলটিমেটলি নিয়ম। পৃথিবী সবসময় যে বেশি সে সুপিরিয়র তো ইনফিরিয়রকে দান করবে। সো এখানে বেসিক্যালি কি ঘটে, অক্সিজেনের চাপ এটা ফুসফুসে অ্যালভিউলাইতে থাকে 104, আর ব্লাডের কৈশিক জালিকায় থাকে 40। তাহলে এখানে থাকে কত, এখানে থাকে 104 মিলিমিটার মার্কারি, আর এখানে থাকে 40 মিলিমিটার মার্কারি। ওকে, ডান। এইটা যতক্ষণ পর্যন্ত না একটা ব্যালেন্স অবস্থায় চলে আসে ততক্ষণ পর্যন্ত অক্সিজেনের এই ট্রান্সপোর্টটা ঘটতেই থাকে। ফলে ফুসফুসের অ্যালভিউলাই থেকে রক্তের কৈশিক জালিকায়, ফুসফুসের চারপাশে মানে ঘিরে বেড়ানো যে কৈশিক জালিকা আছে, সেই কৈশিক জালিকার মধ্যে এখানে ব্লাডটা আসতে, অক্সিজেনটা আসতে থাকে। সো এখানে মোটামুটি এই কথাগুলো এখানে লেখা আছে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহনটা এখন ঘটে থাকে আবার দুইভাবে, একটা হলো ভৌত দ্রবণ রূপে, আর একটা হলো রাসায়নিক যৌগ রূপে। যদি অপশনে জিজ্ঞেস করে যে ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়, তুমি আনসার দিবা 2%। এখানে যা লেখা থাকুক থাকুক, 2% অপশনে থাকলে অবশ্যই 2%, 2% যদি অপশনে না থাকে সেক্ষেত্রে দিবা 0.2%। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি 2%, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে 0.2%। ফাইন। এবার আসো, এই ভ্যালুটা তোমাকে জিজ্ঞেস করতে পারে 100 ml রক্তে 0.2 থেকে 0.3 ml অক্সিজেন রক্তের মধ্যে ভৌত দ্রবণে পরিবাহিত হয়। মুখস্থ করলা, ডান। এরপরে যাও নেক্সট, রাসায়নিক যৌগ রূপে। সো রাসায়নিক যৌগটা এখানে কোনটা, এখানে রাসায়নিক যৌগটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ, যেটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। সো অক্সিজেন এবং হিমোগ্লোবিন মনে রাখবা, কোনো হিমোগ্লোবিনের সাথে 4 অণু অক্সিজেন বাইন্ড হইতে পারে। সো হিমোগ্লোবিনের সাথে 4 অণু অক্সিজেন যুক্ত হয়, তৈরি করে অক্সি হিমোগ্লোবিন নামে যৌগ, যেটা হলো একটা অস্থায়ী যৌগ। সো এখানে হচ্ছে আমাদের কি আছে, অক্সি হিমোগ্লোবিন আছে, অক্সি হিমোগ্লোবিন আছে। ওকে ফাইন। এখন কথা আছে, এই অক্সি হিমোগ্লোবিন এটা কিন্তু একটা অস্থায়ী যৌগ, অর্থাৎ যদি অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেনের চাপ বেড়ে যায় সেক্ষেত্রে অক্সি হিমোগ্লোবিনটা গঠিত হয়। অক্সিজেনের প্রেশার যখন কমে যায় বা অক্সিজেনের পরিমাণ যখন কমে যায় তখন অক্সি হিমোগ্লোবিন যৌগটা আবার ডিসোসিয়েট হয়ে যায়, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন যৌগটা বিচ্ছিন্ন হয়ে যায়, অক্সিজেন এবং হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়। সো তোমার এখান থেকে একটু পড়তে হবে অক্সিজেন এবং হিমোগ্লোবিন এটা কিভাবে আলাদা হয়ে যায়। এখান থেকে মনে রাখতে হবে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েট হয়ে যাওয়ার, অর্থাৎ এই যে বন্ধনটা আছে, বন্ধনটা ধ্বংস হয়ে যাওয়ার, বা মানে ধরো এদের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটা কমে যাওয়ার কি কি রিজন, তার মধ্যে একটা রিজন হচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়া, একটা রিজন হচ্ছে পিএইচ কমে যাওয়া, একটা রিজন হচ্ছে 2,3-BPG বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এইটা বেড়ে যাওয়া, এবং আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া। সো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া, হ্যাঁ। তো এগুলো যদি থাকে তাহলে তখন কি হবে, তখন হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন হয়ে যাবে। আমি তোমার একটু আগেই বলছি অক্সিজেনের পরিমাণ যখন কম থাকবে তখনই অক্সিজেন হিমোগ্লোবিনের ডিসোসিয়েশনটা কমে যাবে। ঠিক আছে, ধরো তুমি একটা সিম্পল উদাহরণ তোমার বোঝাই। ধরো তোমার সাথে তোমার কার কথা বোঝাবো, মানে তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষের অনেক সম্পর্ক, যখন তোমরা ভালো অবস্থায় ছিলা, মানে এর যখন আর্নিং টার্নিং ছিল, তখন সে তোমাকে প্রতিদিন গিফট করত।
বাট হঠাৎ করে সে ব্যবসায় লস খাইলো, আলটিমেটলি সে এখন আর আর্ন করতে পারতেছে না, সো সেজন্য তোমাকে এখন আর সে কোনো গিফটও দিতে পারতেছে না, তাই তো? সেম জিনিসটা এখানেও, অক্সিজেন এবং হিমোগ্লোবিনের মধ্যে ধরো একসময় হচ্ছে আমার এই একসময় এই অক্সিজেনের অনেক টাকা ছিল, তখন অক্সিজেন এবং হিমোগ্লোবিন একসাথে সংসার করতে পারছে, অক্সিজেন আইসা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতে পারছে, বাট এখন অক্সিজেনের পরিমাণ কম, মানে টাকা কম, দ্যাটস ওয়াই অক্সিজেন এবং হিমোগ্লোবিনকে কোনো গিফট দিতে পারে না, ফলে তাদের মধ্যে একটু ভাঙন ধরা শুরু হয়েছে। সো এই জিনিসটা আর কি তুমি কাইন্ড অফ রিলেট করতে পারো। তো এইটাই ঘটছে বেসিক্যালি, যেখানে অক্সিজেনের পরিমাণই কম সেখানে তো ভাই ডেফিনেটলি হিমোগ্লোবিন যৌগটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে, তাই না? সো এখানে আমি এটাই লিখছি, এবং এটা হচ্ছে পরীক্ষা ধরো ডিপ বলতে প্রচুর ডিপ লেভেলে কোনো কোয়েশ্চেন যদি হয় তাহলে সেখান থেকে এটা আস করতে পারে। এটা বেসিক্যালি ফার্স্ট ইয়ারে আছে, তোমাদের বইও আছে, মাজেদা ম্যাডামের বইয়ের মধ্যে এই ইনফোটা দেওয়া আছে। আচ্ছা, তার বাইরে এখন ধরো হিমোগ্লোবিন কীভাবে বন্ধনটা হ্রাস পায় এটা লিখলাম, হিমোগ্লোবিন যৌগটা কীভাবে যুক্ত হয় তার রিভার্স প্রসেস, অর্থাৎ যদি কারো ক্ষেত্রে পিএইচটা বেড়ে যায়, যদি কারো ক্ষেত্রে টেম্পারেচার কমে যায়, কারো ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, অথবা 2,3 BPG যদি মেটাবোলাইজড হয়ে যায়, মানে পরিমাণে কমে যায়, তখন তাকে আমরা বলতে পারবো যে তখন কি হবে, হিমোগ্লোবিন এই যৌগটা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। ফাইন, তাহলে এর মধ্য দিয়ে 98% অক্সিজেন পরিবাহিত হবে, আর এটার মধ্য দিয়ে 2% অক্সিজেন পরিবাহিত হবে। তাহলে আশা করি আমরা এই জায়গাটুকুতে বুঝতে পারছি, কি বুঝতে পারছি, অক্সিজেন পরিবহনটা বুঝতে পারছি। এবার আসো কার্বন ডাই অক্সাইড পরিবহন। দেখো কার্বন ডাই অক্সাইড পরিবহনের মধ্যে এখানে কি কি আছে, ফার্স্ট অফ অল কয়ভাবে পরিবাহিত হতে পারে, আনসার হচ্ছে 5% পরিবাহিত হয় ভৌত দ্রবণ রূপে, 10% পরিবাহিত হয় কার্বামিনো যৌগ রূপে, আর কোথায় এখান থেকে আর কি আছে, এই যে বাইকার্বনেট যৌগ রূপে আছে 85%। তো 5, 10 এবং 85 এটা তোমাকে ভালো মতো মুখস্থ করতে হবে, আশা করি পারবা তুমি। পুরাতন বইগুলোর সাথে কিন্তু এখানে কিছু কনফ্লিক্ট আছে কিছু ইনফোতে, সো তুমি বই থেকে একটা লাইন কেটে দিবা, এটা পুরাতন বইয়ে ছিল, সো এটা হচ্ছে নতুন বই চেঞ্জ করে নাই, এই লাইনটা কেটে দিবা। মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা 27 ভাগ কাটা, একদম কেটে ফেলবা, কেটে দিবা হচ্ছে এখানে 10 ভাগ। সো এই লাইনটা থাকার দরকারই নাই, লাইনটা এখান থেকে মুছে ফেলো। ওকে, নেক্সটে আসো, এখানে আমরা পড়তেছিলাম কার্বন ডাইঅক্সাইডের সম্পর্কে। সো রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত এটাও তোমার জানা দরকার, 23 থেকে 29 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা কিসের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। ওকে, এই ভিতরে কাহিনী পড়ার দরকার নাই, গ্লাইকোলাইসিস আছে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি আছে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো সম্পর্কে আমরা অনেক কিছু পড়বো উদ্ভিদ সারিতত্ত্ব অধ্যায়ে। বাট তার আগে আমরা এই অধ্যায়ে কি জিনিস পড়বো, কিভাবে কার্বন ডাইঅক্সাইডটা টিস্যু থেকে ফুসফুসের মধ্যে চলে আসে এটা পড়তে হবে। সো 5% পরিবাহিত হতে পারে ভৌত দ্রবণ রূপে। কথা হলো ভাই কোন দ্রবণ হিসেবে পরিবাহিত হতে পারে, দেখো H2 আর কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, এবং এখানে কোন এনজাইমটা কাজ করে, এখানে কাজ করে হলো কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এবং তোমরা জানো যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা কোথায় পাওয়া যায়, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা আসে আরবিসি থেকে, তাহলে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা আসে আরবিসি থেকে। ডান, নেক্সটে আসো কার্বামিনো যৌগ রূপে। দেখো কার্বামিনো যৌগ রূপে কত পার্সেন্ট, 10%। এখন এটা আবার ভাগ করা যায় দুই ভাগে, একটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন এবং আরেকটা হলো কার্বামিনো প্রোটিন। তাহলে কার্বামিনো হচ্ছে 10%, এই 10%-এর মধ্যে আমরা আবার দুই ভাগ করতে পারি, একটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন আর আরেকটা হলো কার্বামিনো প্রোটিন। সো কার্বামিনো হিমোগ্লোবিনের সংকেত দেওয়া আছে, কার্বামিনো প্রোটিনের কথাও লেখা আছে, এত কিছু মনে রাখা আসলে সম্ভব না, মানে ভিতর সংকেত এগুলো মনে রাখে সময় নষ্ট করার কোনো মানে নেই, এগুলো সিম্পলি বাদ দিয়ে দিবা। আচ্ছা, এখানে পরিমাণটা একটু পড়ে রাখতে পারো, খুবই লেস ইম্পর্টেন্ট, বাট চাইলে পড়লে তো খুব একটা ক্ষতি হবে না, তাই না? আমরা যে এখানে কার্বামিনো প্রোটিনের কথা বলতেছি, এই প্রোটিনটা বেসিক্যালি প্লাজমা প্রোটিন, তাই না? এই প্রোটিনটা বেসিক্যালি প্লাজমা প্রোটিন। ফাইন, এরপরে এবার আসি, এখন কোথায় যাব, এখন এরপরে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। সো এটা দুইভাবে পরিবাহিত হতে পারে, একটা হলো সোডিয়াম বাইকার্বনেট রূপে আর আরেকটা হলো পটাশিয়াম বাইকার্বনেট রূপে। তাহলে একটা সোডিয়াম বাইকার্বনেট রূপে আর একটা পটাশিয়াম বাইকার্বনেট রূপে, কোনটা কোন ওয়েতে মাস্ট মনে রাখতে হবে। সো এটা হচ্ছে প্লাজমার মাধ্যমে আর আরেকটা হলো লোহিত রক্তকণিকার মাধ্যমে। দেখো তুমি যখন অধ্যায় 6 পড়বা, এরপরে অধ্যায় 6, তো সেখানে আমরা পড়াবো যে আমাদের দুইটা কম্পার্টমেন্ট থাকে, ফ্লুইড কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইসিএফ আর একটা হলো আইসিএফ।
সোডিয়াম এবং পটাশিয়ামের কথা চিন্তা করো, সোডিয়ামটা ইসিএফ এ বেশি থাকে, পটাশিয়ামটা আইসিএফ এ বেশি থাকে। বুঝো নাই কিছু আমি জানি। ইসিএফ মানে হচ্ছে বহিঃকোষীয় তরল, এখন বুঝছো আশা করি, এটা কিন্তু তোমাদের বইয়ে সরাসরি লেখা আছে। সো ইসিএফ মানে হচ্ছে বহিঃকোষীয় তরল, এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর আইসিএফ মানে হচ্ছে অন্তঃকোষীয় তরল, ইন্ট্রা সেলুলার ফ্লুইড। তোমাদের বইয়ের পরিমাণগুলো দেওয়া আছে। তো সোডিয়ামটা থাকে সেলের বাইরে বেশি, আর পটাশিয়াম থাকে সেলের ভিতরে বেশি। এই কথাটা মনে থাকবে তো? এই কথা যদি মনে থাকে তাহলে এবার আসো, এবার দেখো লেখা আছে কি, সোডিয়াম প্লাজমার মাধ্যমে, প্লাজমা কি সেলের ভিতরে না সেলের বাইরে? সেলের বাইরে। কিন্তু সেল বলতে আমরা এখানে কি বুঝাইতেছি? ব্লাড সেল, দেন আরবিসি। তাহলে আরবিসির মাধ্যমে পরিবাহিত হয় পটাশিয়াম, কারণ আরবিসি একটা সেল এবং সেলের ভিতরে থাকে কি, পটাশিয়ামটা বেশি থাকে। আশা করি এরপরে তুমি অন্তত এই জিনিসটাতে আর জীবনে কনফিউজ হবে না, যদি তোমার এটা মনে থাকে। আবার এটা যদি ভুলে যাও তাহলে তো লাভ হলো না। সো আমরা আশা করি রিলেট করতে পারতেছি যে অধ্যায় 5-এর সাথে অধ্যায় 6-এর একটা ইনফো কেমনে জানি রিলেটেড হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আসো নেক্সট। এখান থেকে তুমি বেসিক্যালি কি পড়বা? পরীক্ষা আসার মতো জিনিস পড়তে হবে। শুধু এগুলো বাংলা লেকচার পড়তে লাভ নাই। আমাকে যেটা পড়তে হবে, দেখো এখানে যে ক্লোরাইডটা আসছে, ক্লোরাইডটা কোথায় আসছে? সেলের ভিতরে আসছে। কোথায় আসছে? সেলের ভিতরে আসছে। সেল মানে আরবিসি। তো ক্লোরাইড যখন আসছে তখন বাইকার্বনেটটা বাইরে চলে গেছে, এটাই তো। তাহলে ক্লোরাইড আসছে, বাইকার্বনেটটা বের হয়ে গেছে। তো তুমি এখান থেকে মনে রাখতে হবে এখানে একটা প্রসেস ঘটে, যেটার নাম হচ্ছে ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফটকে বলা হয় হ্যামবার্গার শিফট। সো এই দুইটা টার্ম অবশ্যই মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ক্লোরাইড শিফট আর একটা হলো হ্যামবার্গার শিফট। সো ক্লোরাইড শিফট, দেখো এখানে কি ঘটে, এখানে মনে রাখবা ক্লোরাইডটা আরবিসিতে যায়, ক্লোরাইড আরবিসিতে যায়, ক্লোরাইডটা আরবিসিতে যায়। তাহলে একটা হচ্ছে ক্লোরাইড শিফট আর একটা হলো হ্যামবার্গার শিফট, এবং ক্লোরাইডটা এখানে আরবিসিতে যায়। ফাইন, এরপরে কোথায় যাব? এরপরে এখান থেকে একটা কথা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে মাজেদা ম্যাডামের অনুশীলনীতে আছে। সো মাজেদা ম্যাডামের অনুশীলনীতে কি মনে রাখবা? মাজেদা ম্যাডামের অনুশীলনীতে, আবার কেউ এখানে ক্লোরাইড মাজেদা টাইপের কিছু মনে করো না, মাজেদা কোনো সাইন্টিফিক টার্ম না, ম্যাডামের নাম। তো মাজেদা ম্যাডাম থেকে তুমি এখান থেকে কি পড়বা? যে এই যে ক্লোরাইড শিফট, এটার উপকারিতা কি বা গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য মেনটেন করা। সো অম্লক্ষারের ভারসাম্য মেনটেন করা, এটা কিন্তু ক্লোরাইড শিফটের কাজ। একাডেমিক ক্লাস হলে এটা বোঝাইতাম যে এখানে কেমনে ভারসাম্য মেনটেন হয়ে গেছে। সো আমার এটা জানার কোনো প্রয়োজনীয়তা নাই। এবার আসো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 আসছিল এই ছক থেকে, এবং খুবই কনফিউজিং একটা ছক ছিল। মনে রাখবা বহিঃশ্বসন যখন পড়ছি তখন প্রশ্বাস করছে, নিঃশ্বাস করছে, নার্ভের উদ্দীপনার কারণে এটা সামনের দিকে চলে আসছে, এটা নিচে চলে আসছে, ফলে এই জায়গাটার মধ্যে স্পেস বেড়ে গেছে, প্রশ্বাস করছে। এখানে কি কোনো ধরনের রিঅ্যাকশন ঘটছে? আনসার ইজ নো। রিঅ্যাকশন যদি না ঘটে থাকে, এখানে কোনো এনজাইম লাগছে? আনসার ইজ নো। ওকে, তাহলে দেখো কোনো ধরনের শক্তি উৎপন্ন হয় না, এনজাইম ভূমিকা নাই, এখানে কোনো ধরনের রিঅ্যাকশন ঘটে নাই, শুধুমাত্র প্রশ্বাস নিঃশ্বাস ঘটছে, ফুসফুসের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। যেহেতু রিঅ্যাকশন ঘটে নাই, সুতরাং এটা হচ্ছে একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া। শেষ। এরপরে অন্তঃশ্বসনের মধ্যে আসো। অন্তঃশ্বসনে ডেফিনেটলি শক্তি উৎপন্ন হয়, এখানে ডেফিনেটলি এনজাইম কাজ করে, এখানে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের নাম তো তুমি শুনছো একটু আগে। ওকে, তারপরে হচ্ছে এখানে আমাদের আরো বেশ কিছু এনজাইম তো আছেই, এই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমে কি শক্তি উৎপন্ন হচ্ছে, এনজাইমের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। সো আশা করি আমরা এই যে শোষণের পার্টটুকু, অর্থাৎ রক্তের মধ্য দিয়ে পরিবহন, এই পার্টটুকু ভালো মতো বুঝতে পারছি। সো আমরা এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব। ফার্স্ট অফ অল, আচ্ছা এই যে কোয়েশ্চেনটা আছে এটা আমরা একটু পরে পড়তেছি, এখানে যখন শ্বাস সংযোগ পড়বো শ্বাস সংযোগের মধ্যে এটার আলোচনা আছে। সো আমি কোয়েশ্চেনটা একটু পজ রাখলাম, পরের কোয়েশ্চেনটাতে যাই। অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে অক্সিহিমোগ্লোবিন গঠন মূলত কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? আরবিসির সংখ্যা না তো, রক্তরসে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ না তো, তারপরে হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের উপর, এটাও তো না, রক্তের পিএইচ মাত্রার উপর, হ্যাঁ এটা সঠিক, আমরা একটু আগেই পড়ছি। যদি পিএইচ বেড়ে যায় তখন কি হয়, যদি পিএইচ কমে যায় তখন কি হয়? পিএইচ কমে গেলে কিন্তু অক্সিহিমোগ্লোবিন যে যৌগটা ছিল এটা গঠন হওয়ার সম্ভাবনা কমে যায়, এটা আস্তে আস্তে ভেঙে যায়। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। কোনটাকে রবিনহুড অণু বলা হয়? সো আমরা আশা করি এতদিনে এটা জানি যে রবিনহুড অণু বলা হয় হিমোগ্লোবিনকে। কথা হলো ভাই রবিনহুড কেন বলা হয়? রবিনহুড ছিল একজন বিখ্যাত দাতা, মানে দানশীল ব্যক্তি, দানবীর, যিনি হচ্ছে
দান করতো। সো হিমোগ্লোবিনের ভূমিকাটাও কিন্তু এরকম, হিমোগ্লোবিনটা টিস্যুতে যে টিস্যুর মধ্যে অক্সিজেনের ঘাটতি আছে সেই টিস্যুতে অক্সিজেনটাকে পৌঁছায় দেয়, অর্থাৎ অক্সিজেনটাকে দান করে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে বলতে পারি হিমোগ্লোবিনকে একটা রবিনহুড অণু বলা হয়। এটা কিন্তু বইয়ের সারসংক্ষেপের মধ্যে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? সারসংক্ষেপ। তো তোমরা যারা হচ্ছে বইয়ের সারসংক্ষেপ স্কিপ করো তারা কিন্তু এই কোয়েশ্চেনটার আনসার মিস করে ফেলতে পারো, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যাব শ্বসনে শ্বাসসংযোগের ভূমিকা। টপিকটা ছোট একটা টপিক, বাট অনেক ইনফো আছে এবং অনেক এক্সট্রা ইনফো আছে। সো ফার্স্ট অফ অল দেখো শ্বসনের শ্বাসসংযোগের ভূমিকা। এখানে অনেকগুলো শ্বাসসংযোগের নাম দেওয়া আছে। ফার্স্ট অফ অল তোমাকে এটা মাথায় রাখতেই হবে, এটা তোমার মনে রাখা ফরজ। সো এখানে প্রাণীদের শরীরে 4 ধরনের শ্বাসসংযোগ পাওয়া যায়। কয় ধরনের? আনসার হচ্ছে 4 ধরনের। তারপরে মেরুদণ্ডী যারা আছে, অর্থাৎ ভার্টিব্রা যে ক্লাসটা আছে তাদের মধ্যে যারা আছে তাদের মেরুদণ্ডীদের লাল রঙের হিমোগ্লোবিন পাওয়া যায়। তারপরে মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্ব 5 এবং 7 এদের নীল রঙের হিমোসায়ানিন পাওয়া যায়। তারপরে ব্রাকিওপোড ও সাইপানকুলিড এদের গোলাপি বেগুনি রঙের হিমোএরিথ্রিন। দেখো তুমি কিন্তু এটা লাল বলে দিতে পারো, এটা কিন্তু লাল না, এটা হচ্ছে কি গোলাপি বেগুনি রঙের, মাথায় রাখো। তারপরে আছে পলিকিডদের সবুজ রঙের ক্লোরোক্লোরিন। সো এটাও তোমাকে একটু মুখস্থ করতে হবে, এগুলো আলটিমেটলি তোমার মনে রাখার জিনিস। সো এটা তোমাকে আমি একটু বারবার পড়তে বলবো, কারণ এটা তুমি একবারে মনে রাখতে পারবা না, একবারে মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট। সো এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল যে ফার্স্ট পয়েন্ট যেটা ছিল ওটা তুমি পারবাই, এটা কোনো ব্যাপার না। আমাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকে লাল রঙের। নেক্সট এরপরে দেখো মলাস্কা এবং আর্থ্রোপোডা এই যে 2টা পর্ব আছে এদের জন্য হচ্ছে এটা হচ্ছে হিমোসায়ানিন। এই হিমোসায়ানিন যেহেতু সায়ানো আছে, সায়ানো মানে কি নীল, তাহলে আলটিমেটলি নীল রঙের হয়ে থাকবে। তারপরে হিমোএরিথ্রিন, দেখো হিমোএরিথ্রিন আছে, মনে হতে পারে এরিথ্রো যেহেতু আছে লাল হতে পারে, লাল কিন্তু তুমি অলরেডি হিমোগ্লোবিন পড়ে ফেলছো, সো এটা লাল দেওয়া যাবে না, তাহলে কিছু একটা দিতে হবে লালের কাছাকাছি গোলাপি বেগুনি বর্ণের। এবং এটা দেখা যায় কাদেরকে? ব্রাকিওপোড এবং সাইপানকুলিড। আর লাস্ট অফ অল আছে পলিকিড, যাদের সবুজ রঙের ক্লোরোক্লোরিন পাওয়া যায়। এরপর এখানে দেখবা হিমোগ্লোবিন নিয়ে অনেক কাহিনী বাহিনী লিখছে। সো এত কথা আসলে মনে রাখা একটু টাফ, আমি তোমাকে একটু সামারি করে বিভিন্ন বইয়ের বিভিন্ন ইনফরমেশন একসাথে কালেক্ট করে দিতেছি, যাতে তোমার সবগুলো ইনফরমেশন একসাথে রিভাইজ দেওয়াটা অনেক ইজিয়ার হয়। সো ফার্স্ট অফ অল দেখো তুমি এখানে পাবা হিমোগ্লোবিন, এইটা কোথায় থাকে? আরবিসিতে থাকে, তাই না? তাহলে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে কতটুকু? আরবিসিতে হিমোগ্লোবিন থাকে 33%। এবার আসো, এই হিমোগ্লোবিনকে ভাঙলে 2টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হলো হিম এবং আরেকটা হলো গ্লোবিন। তাহলে একটা হিম এবং আরেকটা গ্লোবিন। ফাইন। নেক্সট, এই হিম এবং গ্লোবিন কতটুকু করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ কথা। সো হিম এবং গ্লোবিন থাকে 1:25 অনুপাতে, 1:25 অনুপাতে। এবং পার্সেন্টেজ হিসাবে বললে হিম থাকে 5% আর গ্লোবিন থাকে 95%। তাহলে আরবিসিতে হিমোগ্লোবিন কতটুকু থাকে, হিমোগ্লোবিনে হিম কতটুকু থাকে, গ্লোবিন কতটুকু থাকে, এটা আমাদের ক্লিয়ার হইলো। এবার আসো, এই যে আমরা বললাম হিমোগ্লোবিনের কথা, এই হিমোগ্লোবিনটা কনসেন্ট্রেশন কতটুকু থাকে এটা তোমার মনে রাখা উচিত। হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন থাকে 16 গ্রাম পার ডেসিলিটার অথবা 15.8 গ্রাম পার ডেসিলিটার। বলতে পারো ভাই সেকেন্ড ইনফোটা পাইলেন কই? সেকেন্ডটা দেওয়া আছে পারভিন ম্যাডামের অনুশীলনীতে, আর ফার্স্ট ইনফরমেশনটা দেওয়া আছে আজমল স্যারের বইয়ে 4th অধ্যায়ে। ওকে, নেক্সট হচ্ছে আমরা কোথায় যাব? গ্লোবিন তো পড়ে ফেলছি। এরপরে হিম সম্পর্কে আসো। এই হিমের মধ্যে আবার 33.33% কি থাকে? আয়রন থাকে। এবং আয়রনের পরিমাণ কতটুকু? আয়রনের পরিমাণ হচ্ছে সারা বডিতে, এটা কিন্তু কনসেন্ট্রেশন না, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, পরিমাণ কতটুকু? পরিমাণ হচ্ছে 4.5 গ্রাম। বুঝতে পারছি? ওকে, ডান। সো আমরা মোটামুটি অনেক কিছু জানছি। এর বাইরে তোমার এখান থেকে কি জানার আছে? হিমোগ্লোবিনের পরিমাণটুকু। অর্থাৎ আমরা জানি 1 গ্রাম হিমোগ্লোবিন সে কতটুকু অক্সিজেন ক্যারি করতে পারে? সে ক্যারি করতে পারে 1.36 থেকে 1.40 এত ml অক্সিজেন। এবং তুমি যদি এটাকে একটা সিঙ্গেল গড় অনুপাতে বলতে চাও, মানে গড় ভ্যালু ডিফাইন করতে চাও, সেটা হবে 1.39 এত গ্রাম পার, সরি গ্রাম কেন বলতেছি, 1.39 এত ml অক্সিজেন। আর এই যে আমরা হিমোগ্লোবিন বলতেছি, এই হিমোগ্লোবিনের মধ্যে হিম পাইছি এবং হিমের মধ্যে যে
মানে হিমকে ভাঙলে এক কথায় আর কি পাওয়া যাবে, হিমকে ভাঙলে একটা রঞ্জক পাওয়া যায়, সেই রঞ্জকের নাম হচ্ছে পরফাইরিন। তাহলে পরফাইরিন পাওয়া যায়, হিমকে ভাঙলে যে রঞ্জক পাওয়া যায় তাকে পরফাইরিন বলা হয়। সো আমরা হিমোগ্লোবিন সম্পর্কে জানছি। এছাড়া মায়োগ্লোবিন সম্পর্কে একটা সিম্পল কথা জাস্ট মনে রাখো, সেটা হলো এক অণু হিমোগ্লোবিন যুক্ত হয় 4 অণু অক্সিজেনের সাথে, কিন্তু এক অণু মায়োগ্লোবিন যুক্ত হয় এক অণু অক্সিজেনের সাথে। তাহলে এক অণু মায়োগ্লোবিন এক অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়, এক অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়। সো আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত বেশ কিছু ইনফরমেশন পড়ে ফেললাম, এবং এই ইনফরমেশনগুলো বইয়ের বিভিন্ন জায়গায় এক্সট্রা রাইটের বইয়ের চিপায় চাপায় এগুলো লেখা থাকতো। সো সবগুলা ইনফরমেশন তোমাকে আমি একসাথে নিয়ে আসলাম, এবং আশা করি তোমার এরপরে আর কোনো ঝামেলাই থাকবে না এই ইনফরমেশনগুলো সম্পর্কে। সো আমরা এরপরে যেতে পারি আমাদের নেক্সট টপিকে। এটা তো মোটামুটি লাগবে না, তো বুঝো এটা তেমন কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু না, মানে এটার ইম্পর্টেন্স নাই কিছু। ওকে, সো আমরা স্কিপ করলাম। নেক্সট, এরপরে আসো শ্বাসনালীর সমস্যা, লক্ষণ ও প্রতিকার। তাহলে আমরা এবার মানে মেইন আলোচনা শেষ, এবার হচ্ছে অসুখ বিসুখ সম্পর্কে পড়বো। প্রত্যেকটা বইয়ের লাস্টের দিকে বেশ কিছু অসুখ বিসুখ থাকে, এবং এই টপিকগুলো মোটামুটি একটু লেস ইম্পর্টেন্ট হয়ে থাকলেও 2025-26 মেডিকেল ভর্তি পরীক্ষায় 4টা কোয়েশ্চেন আসছে হেলথ রিলেটেড, বুঝতে পারছো? এবং 4টা কোয়েশ্চেনই আসছে এই মেইন বইয়ের বিভিন্ন অসুখ বিসুখ থেকে, রোগ বিসুখ থেকে, মানে রোগ লক্ষণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসছে। সো আমাদের এগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি শ্বসননালীকে। একটা হলো ঊর্ধ্ব শ্বসননালী, কি নামে? একটা হলো ঊর্ধ্ব শ্বসননালী আর একটা হলো নিম্ন শ্বসননালী, ঠিক আছে? এরপরে ঊর্ধ্ব শ্বসননালী, এখান থেকে দেখবা কতটুকু পর্যন্ত এটা বিস্তৃত। এটা বিস্তৃত হচ্ছে ষড়যন্ত্র পর্যন্ত। তাহলে উপর থেকে ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই ঊর্ধ্ব শ্বসননালী পর্যন্ত। তুমি জাস্ট মনে রাখো যে ঊর্ধ্ব কতটুকু, ঊর্ধ্ব হচ্ছে ষড়যন্ত্র পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে ঊর্ধ্ব। আর এর থেকে নিচে যা কিছু আছে সবকিছু হলো নিম্ন। ওকে, সো মোটামুটি ঊর্ধ্ব শ্বসননালী সংক্রমণ, নিম্ন শ্বসননালী সংক্রমণ সম্পর্কে পড়ছি। এখানে লেরিনজাইটিস, লেরিন মানে হচ্ছে ষড়যন্ত্র, তাহলে আইটিস নামের অর্থ হচ্ছে সংক্রমণ, তাহলে মানে আইটিস অর্থ হচ্ছে প্রদাহ আর কি। সো মোটামুটি তুমি এখান থেকে লেরিনজাইটিস মানে ষড়যন্ত্রের সংক্রমণ পাইতেছো, সাইনোসাইটিস মানে সাইনাসের সংক্রমণ পাইতেছো, টনসিলাইটিস মানে টনসিলের সংক্রমণ পাইতেছো, মানে নামের সাথে মিলে যায় সবগুলা। সো এখান থেকে তুমি সবগুলো একবার রিডিং করে নিবা। আশা করি এখান থেকে তোমার আর আমাকে এটা তিলাওয়াত করে দেওয়ার প্রয়োজন নাই, তুমি নিজে থেকে রিডিং করতে পারবা। এরপরে যাও সাইনোসাইটিসের মধ্যে। সাইনোসাইটিস খুবই ভাইটাল একটা টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। সো এখানে দেখো সাইনোসাইটিস নামের মধ্যে কি আছে? নামের মধ্যে আছে আইটিস, এবং আইটিস অর্থ হচ্ছে ইনফ্লামেশন। আর ইনফ্লামেশন দেখো একটু তোমার একটু ইংলিশও পড়াই। ইনফ্লামেশন বলতে যে অনেকে ইনফ্লেশন বলে ফেলে, বা ইনফ্লেশন বলতে যে অনেকে ইনফ্লামেশন বলে ফেলে। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, ওকে, আর ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ। ওকে, আচ্ছা, প্রদাহের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? এগুলা আমাদের প্রতিরক্ষা অধ্যায় আছে, গরম হয়, লাল হয়, ফুলে যায়। তো এগুলা সম্পর্কে আমরা অধ্যায় 10-এ পড়বো। সাইনোসাইটিস, আইটিস পড়ে ফেলছে, এবার আসো সাইনাস বাকি থাকলো। তো সাইনাস জিনিসটা এক্স্যাক্টলি কি? সাইনাস জিনিসটা এক্স্যাক্টলি হচ্ছে আমাদের যে বোনস আছে, বোনসের মধ্যে কিছু বোনস আছে, যেসব বোনসের মধ্যে কিছু ফাঁকা গহ্বর আছে, যে গহ্বরটা বায়ুপূর্ণ থাকে। তাহলে বায়ুপূর্ণ গহ্বর বিশিষ্ট, এখানে আমি লিখে রাখি, এখানে সুন্দর করে লিখে নাই। সাইনাস মানে হলো বায়ুপূর্ণ গহ্বর বিশিষ্ট। দেখো, বায়ুপূর্ণ গহ্বর বিশিষ্ট বোনস, একে কি বলা হয়? একে বলা হয় সাইনাস। সাইনাসের আর কি নাম হতে পারে? প্যারানেসাল সাইনাসও তুমি বলতে পারো। তো এগুলো হচ্ছে আমাদের সাইনোসাইটিস। এবং সাইনাস আসলে আছে কত জোড়া? সাইনাস আসে হলো 4 জোড়া, ঠিক আছে? সাইনাস আছে 4 জোড়া। এখন কথা হলো 4 জোড়া মানে কয়টা? 4 জোড়া মানে হচ্ছে 8টা। সাইনাস আছে 4 জোড়া, 4 জোড়া মানে হলো 8টা। সো এগুলো কি নাম? ম্যাক্সিলারি সাইনাস, তারপর আছে ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস এবং স্ফেনয়েড সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস হচ্ছে সবচেয়ে বড় সাইনাস, ঠিক আছে? লার্জেস্ট সাইনাস অফ অল সাইনাস। আচ্ছা,
তারপরে দেখো এখানে আছে আমাদের ফ্রন্টাল, তোমার এটার পজিশনটা বুঝে আগে দেখো। এখানে প্রথমে আছে কি ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি হচ্ছে এই জায়গাটাতে, যেখানে আমার হচ্ছে ব্রোন একটা তৈরি হয়েছে, তো ওখানে আমার কি আছে ম্যাক্সিলারি সাইনাস আছে। তারপরে ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল সাইনাসটা আছে এখানে আমার এই যে আমার এই সুপারসিলিয়ারি আর্চ এর উপরে আছে, এই জায়গাটার মধ্যে আমার কি আছে ফ্রন্টাল সাইনাস আছে। তারপরে এথময়েড সাইনাসের কথা বলছে, এথময়েড সাইনাসটা আছে এখানে, এই যে আমি যেখানে রাখলাম আঙ্গুলটাকে। আর লাস্ট অফ অল আছে স্ফেনয়েড সাইনাস, এটা একটু চোখের পিছনে ভিতরের দিকে আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 4টা সাইনাস থাকে, 4টা মানে 4 ধরনের সাইনাস, কিন্তু 2টা করে যেহেতু আছে সুতরাং 4 দুগুণে 8টা, অর্থাৎ 8টা সাইনাস। ডান। নেক্সট এখান থেকে তোমার এক্স্যাক্টলি কি পড়তে হবে, লোকেশন তো তোমার আমি পড়াই ফেলছি, চোখের উপরে, তারপরে 2 চোখের মাঝখানে, তারপরে ম্যাক্সিলারি অঞ্চল গালের উপরে, প্রত্যেকটা তোমার একদম আমি লোকেশন বডিতে দেখাইছি, আর কি লাগে। এটা হচ্ছে চোখের পিছনে অবস্থিত, তোমার বলছি। এরপর আসো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে গালে ব্যথা হয় কিসের কারণে, গালে যেটা আছে সেটার কারণে গালে ব্যথা হবে, তাই না। গালে ব্যথা হয় এক্স্যাক্টলি কোনটার কারণে, ম্যাক্সিলারি সাইনাসের কারণে, ম্যাক্সিলারি সাইনাসের কারণে। এখানে ফ্রন্টালটা কি থাকে, ফ্রন্টাল যেহেতু চোখের উপরে আছে, তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মাথায় ব্যথা হয় কোনটার কারণে, মাথায় ব্যথা হবে কোনটার কারণে, ফ্রন্টাল সাইনাসের কারণে। এথময়েড এটা হচ্ছে যেহেতু 2 চোখের মাঝখানে আছে এই জায়গাতে, কিন্তু যখন ব্যথা হয় তখন মাঝে মধ্যে মাথায় ব্যথা হয়, সো এথময়েড সাইনাসের কারণে মাথায় ব্যথা হতে পারে। আর স্ফেনয়েড সাইনাস এটা হলে মাথার চূড়ায় ব্যথা হয়। এছাড়া পরীক্ষায় যেটা আসতে পারে, পরীক্ষায় আসতে পারে তোমার কাছে যে ধরো নাকের উপরে কোনটা হয়, নাকের উপরে যেহেতু আছে এটা হচ্ছে তোমার নাক, তাই না। তাহলে নাকের উপরে হয় এথময়েড সাইনাসের কারণে, এটা তোমার এখানে আমি জাস্ট লিখে রাখলাম, নাকের উপরে কোনটা হতে পারে। আর এতগুলো যে আমরা শ্বসননালীর সংক্রমণ পড়লাম, শ্বসননালীর সংক্রমণকে এক কথায় বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আরটিআই। তাহলে সবচেয়ে বড় আরটিআই জটিলতা কি, সবচেয়ে বড় আরটিআই জটিলতা হচ্ছে কমন কোল্ড। ঠিক আছে, ডান। এখান থেকে আমার আর লাগবে না। স্থায়িত্বের উপর বেস করে সাইনোসাইটিস আছে 2 রকম, একটা হলো অ্যাকিউট এবং আরেকটা হলো ক্রনিক। অ্যাকিউটটা হলো স্থায়িত্ব 4 থেকে 8 সপ্তাহ, আর ক্রনিকটা হলো 8 সপ্তাহ থেকে 2 মাসের চেয়ে বেশি। এবার আসো রোগের কারণ। রোগের কারণ এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে, সবগুলো কারণ অত বেশি ইম্পর্টেন্টও না, তুমি চাইলে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলোর নাম পড়তে পারো। যেমন এখানে প্রথমে আছে রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, আচ্ছা ঠিক আছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটা নিউমো ভাইরাস। আর ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, নিউমোনিয়ার ব্যাকটেরিয়া আছে এবং ইনফ্লুয়েঞ্জার ব্যাকটেরিয়াটা আছে। আচ্ছা, ছত্রাকের কারণেও হতে পারে। এখান থেকে নিচে সেকেন্ড পয়েন্ট আর পড়ার দরকার নাই, পলিপটা চাইলে পড়তে পারো একবার, না পড়লে খুব একটা ক্ষতি হবে না আশা করি। 3 নাম্বার থেকে অত বেশি ইম্পর্টেন্ট কিছু না, তারপরে 4, 5 এগুলো লাগবে না, মানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। 6 নাম্বারটা একবার পড়ে নিতে পারো, 7 নাম্বারটা লাগবে না, 8 নাম্বারটা অবশ্যই লাগবে। 8 নাম্বার কি, সিস্টিক ফাইব্রোসিস। এবং সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে একটা কনজেনিটালি ইনহেরিটেড ডিজিজ, অর্থাৎ কনজেনিটাল ডিজিজ লিখে রাখলাম, ঠিক আছে, গেল। আর 9 নাম্বার পয়েন্টও তেমন একটা পরীক্ষায় আসা উচিত না। সো মোটামুটি সাইনোসাইটিসের কারণ থেকে আমাদের এগুলোই পড়া উচিত। আর লক্ষণ থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রথমত মাথা ব্যথা হবে। মাথা ব্যথা তো দেখছি আমরা প্রত্যেকটার মধ্যে মাথা ব্যথা হয়, ওকে। তো এখানে হচ্ছে প্রধান কারণ কোনটা, প্রধান লক্ষণ হচ্ছে মাথা ব্যথা, এটাই হচ্ছে প্রধান, ওকে। আমি এখানে প্রধান লিখে রাখলাম। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, তার মধ্যে মুখমণ্ডল অনুভূতিহীন মনে হয়, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতগুলা লক্ষণ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 6 নাম্বার পয়েন্টটা, বাকিগুলো তুমি চাইলে পড়তে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না, ভুলে গেলে খুব একটা ক্ষতি হবে না। জটিলতা থেকে আসো, কি কি জটিলতা হতে পারে। ফার্স্ট অফ অল এখানে মস্তিষ্কে যদি সংক্রমিত হয়ে যায়, মস্তিষ্কে সংক্রমিত হলে দৃষ্টিহীনতা হয়, আর চোখে যদি সংক্রমিত হয়ে যায়, চোখের এই জায়গাটার নাম কি, অক্ষিকুটর। অক্ষিকুটর ইংলিশ কি, অরবিট। তাহলে এই ডিজিজটার নাম হবে পেরি অরবিটাল অথবা অরবিটাল সেলুলাইটিস। তাহলে পেরি অরবিটাল অথবা অরবিটাল সেলুলাইটিস। সেলুলাইটিস মানে কি, সেলুলাইটিস আসছে হচ্ছে সেল থেকে, অর্থাৎ সেলের যে প্রদাহ আছে সেলের ভাঙনের কারণে সেটা বলা হয় সেলুলাইটিস। মোটামুটি বুঝতে পারছি। এর বাইরে কিন্তু মেনিনজাইটিসও হতে পারে, হতে পারে এই সাইনোসাইটিসের জটিলতার কারণে। মেনিনজাইটিস হতে পারে, তারপরে ধরো ব্রেইন অ্যাবসেস হতে পারে, এগুলো আমাদের সাইনোসাইটিসের কারণে হয়ে থাকে। ডান।
নেক্সট, এরপর আছে প্রতিকার। প্রতিকার থেকে পরীক্ষা আসার মতো কিছু নাই, তুমি আল্লাহর নাম নিয়ে এটা মিস করতে পারো। ওষুধের ক্ষেত্রে আসতে পারো। ওষুধ কি দেখো, যদি ক্রনিক হয় তাহলে 3-4 সপ্তাহ ধরনের মানে 3 থেকে 4 সপ্তাহ ধরে এটার চিকিৎসা চলে। আর অ্যাকিউট হইলে কোনো ধরনের চিকিৎসার দরকারই পড়ে না, ওষুধ খাওয়া লাগবে না। আর এই যে আমাদের তাপমাত্রা দেওয়া আছে 102.2 ডিগ্রি ফারেনহাইট, এটা অবশ্যই মনে রাখতে হবে। এগুলো তো ভুলে গেলে মানে তোমার চান্স পাওয়ার কোনো যোগ্যতাই থাকে না আসলে। এগুলো হচ্ছে একদম কমন কোয়েশ্চেন, যেগুলো পারে না তার জন্য চান্স পাওয়াটাও উচিত না, সে ডিজার্ভ করে না। 102.2 ডিগ্রি ফারেনহাইট মাস্ট 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 মনে রাখতেই হবে। এরপরে যাই, এখানে আছে অটাইটিস মিডিয়া। দেখো নামের মধ্যে আমরা যদি নামের মধ্যে কাম আছে, এখানে আছে আইটিস। আইটিস মানে কি? আইটিস মানে প্রদাহ, অটো মানে হলো কান, আর এখানে আছে মিডিয়া। মিডিয়া মানে মধ্য, তাহলে মধ্য মানে মিডিয়া, অটো মানে হলো কান, আর আইটিস মানে হলো সংক্রমণ। তাহলে আলটিমেটলি অটাইটিস মিডিয়া মানে মধ্যকর্ণের সংক্রমণ। পাই গেলাম। নেক্সট, এবার আসো, এবার আমরা গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপনকারী একটা নালী পাবো, সেটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। আমরা যদি চিন্তা করি আমাদের সবচেয়ে বাইরে থাকে কি, এই যে আমরা বাইরে যেটা দেখতে পারতেছি পিনা, পিনার ভিতরে যদি তুমি কানের ভিতরে আঙুল ঢোকাও তাহলে পাওয়া যাবে কর্ণকুহর। আর একদম ভিতরে ঢোকায় যখন কানের পর্দা পেয়ে যাবা, সেই কানের পর্দাকে বলে থাকে কর্ণপটহ, এবং কর্ণকুহর, কর্ণপটহ আর লাস্টে পিনা, এইটা এই তিনটাকে একসাথে বলা হয় কি? বহিকর্ণ বলা হয়। বহিকর্ণের ভিতরে আছে অন্তকর্ণ, এই অন্তকর্ণের সাথে কিছু আস্তাগফিরুল্লাহ, বহিকর্ণের ভিতরে আছে মধ্যকর্ণ, মধ্যকর্ণটার সাথে সংযুক্ত থাকে অন্তকর্ণ, মধ্যকর্ণ আবার গোলবিলের সাথে সংযুক্ত থাকে। ধরো এটা হচ্ছে তোমার বহিকর্ণ, এটা মধ্যকর্ণ, এটা অন্তকর্ণ, এই মধ্যকর্ণটা আবার এখানে গোলবিল আছে, তো গোলবিলের সাথে কানেক্টেড থাকে একটা নালীর মাধ্যমে। সেই নালীটার নাম কি? সেই নালীটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এবার আশা করি বুঝছো। এরপর আসো, কারা বেশি আক্রান্ত হয়? শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে এই রোগের ক্ষেত্রে। এটা 3 ধরনের হতে পারে। স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী কখন বলবো? যখন 2 থেকে 4 সপ্তাহের মধ্যে হবে। তারপরে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী কখন হবে? যখন 2 থেকে 4 সপ্তাহের মধ্যেও রোগ সারবে না, আরো বেশি টাইম লাগে, অর্থাৎ 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ঘটলে স্বল্পস্থায়ী, বেশি হইলে দীর্ঘস্থায়ী। ফাইন। প্রদাহবিহীন মধ্যকর্ণে তরল জমাট বাঁধা, এবং এখানে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে না, যেখানে মধ্যকর্ণে তরল পদার্থ জমা থাকে। আচ্ছা, তোমার এই সেকেন্ড এবং থার্ড পয়েন্টটা তুমি একটু রিডিং দিয়ে রাখবা, আশা করি তুমি একটু মনে রাখতে পারবা। এখান থেকে পরীক্ষায় যদি একটু ডিপে কোয়েশ্চেন করে হয়তো এখান থেকে জিজ্ঞেস করবে কোনটাতে তরল পদার্থ জমে আর কোনটাতে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ ঘটে। নেক্সট, এখানে রোগের কারণ দেয়া আছে। আমরা একটু আগে অর্থাৎ সাইনোসাইটিসের মধ্যে যেসব ভাইরাস এবং ব্যাকটেরিয়ার নাম পড়ছিলাম, এখানেও হুবহু সেম ভাইরাস এবং ব্যাকটেরিয়ার নাম পড়বো, বাট একটা ব্যতিক্রম আছে। কোনটা? সেটা হচ্ছে মোরাক্সেলা। সো এখানে দেখো মোরাক্সেলা ক্যাটারোলিস, এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে এটা অটাইটিস মিডিয়া ঘটায়। কমেন্টে আনসার দিয়ে যাবা, এই যে মোরাক্সেলা আছে, মোরাক্সেলা ক্যাটারোলিস, এইটা কোন ধরনের ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়াকে আমরা আকৃতির ভিত্তিতে অনেক ভাগ করতে পারি। সো আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়াটা কোন ধরনের ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট, এরপরে আমরা কোথায় যাব? এখান থেকে অনেকগুলো পয়েন্ট আছে, এটা পড়তে পারো, এটা পড়তে পারো, এডিনয়েড ফুলে গেলে এটাও পড়তে পারো চাইলে, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। নেক্সট, অটাইটিস মিডিয়া কাদের ক্ষেত্রে বেশি হয়? কাদের ক্ষেত্রে বেশি হয়? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আর কিছু পারো না পারো, এটা তোমার পারতেই হবে, বাকি সব ভুলে গেলেও যায় আসে না। নেক্সট, রোগের লক্ষণ। রোগের লক্ষণের মধ্যে একটা আছে অটোরিয়া। অটোরিয়া, অটোরিয়া মানে কি? কান থেকে রক্ত পড়া, কান থেকে রক্ত পড়া। ওকে, তারপর শিশুদের ক্ষেত্রে এখানে দেখো জ্বরের তাপমাত্রা দেওয়া আছে 100.4 ডিগ্রি থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 100.4 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট হলো অটাইটিস মিডিয়ার ক্ষেত্রে, 102.2 ডিগ্রি হলো সাইনোসাইটিসের জন্য, 103 থেকে 105 হলো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে, 104 থেকে 106 হলো ম্যালেরিয়ার ক্ষেত্রে। সো এই ডিগ্রি মানে এই টেম্পারেচারগুলো তোমার মনে রাখা মাস্ট। আর কিছু মনে রাখতে পারো আর না পারো, এগুলা ভুলে গেলে ফেইল। আচ্ছা, সাইনোসাইটিস, এখানে আছে ডেঙ্গু, আর এখানে আছে ম্যালেরিয়া। নেক্সট, বয়স্কদের ক্ষেত্রে এগুলো লাগবে না। আর তারপরে কি আছে? অটাইটিস মিডিয়ার জটিলতা।
এগুলো লাগবে না, এগুলো মোটামুটি তুমি এমনিতে পারবা, মানে উপদেশ টু উপদেশ। তো জটিলতার মধ্যে তুমি পড়তে পারো। এখান থেকে কি হইতে পারে, এখানে মাইরিং কি বলা যায়, মেস্টোডাইটিস হইতে পারে, মেস্টোডাইটিস। ওকে, আরেকটা আছে মাইরিনজাইটিস, কেমনে জানি লিখে বানানটা, বানান ভুল হইতে পারে, বুঝছো? আচ্ছা, সম্ভবত এটা দন্তানো দিয়ে লিখে, মাইরিনজাইটিস। ইংলিশে লিখলে লিখতে পারতাম, বাংলা কেমন জানি ওয়ার্ডটা হয়ে গেল। ওকে, সো এই দুইটা ডিজিজ হইতে পারে আলাদা করে যদি অটাইটিস মিডিয়ার জটিলতা দেখা যায়। তারপরে আছে কি প্রতিরোধ। প্রতিরোধ থেকে এইসব কাহিনী পড়ে লাভ নাই, তোমার এখানে পড়তে হবে যে ভ্যাকসিনটা দিতে হবে। তো প্রতিরোধের জন্য লাগবে কি, ভ্যাকসিন লাগবে। কি ভ্যাকসিন? নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, অর্থাৎ পিসিভি। তুমি যে ভ্যাকসিনটার নাম অধ্যায় 10-এর মধ্যে পড়বা। সো অবশ্যই কমেন্টে লিখবা যে পিসিভি কোন ধরনের ভ্যাকসিন, আমি তোমাদের কাছে শুনতে চাই পিসিভি কোন ধরনের ভ্যাকসিন, কমেন্টে লিখবা। নেক্সট, প্রতিকারের মধ্যে আসো। প্রতিকার থেকে কি পড়বা? প্রতিকার থেকে ফার্স্ট অফ অল তোমার যেটা পড়তে হবে সেটা হলো অ্যান্টিহিস্টামিন খাইতে পারো, অ্যান্টিবায়োটিক খাইতে পারো, বাট প্যারাসিটামলও খাইতে পারো, ঠিক আছে? নর্মাল ওষুধগুলো খাইতে পারো। নেক্সট হচ্ছে কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায় তাহলে মাইরিঙ্গোপ্লাস্টি করানো যেতে পারে। এখানে তুমি টিম্প্যানোপ্লাস্টি টিউব নামে বিশেষ আধুনিক চিকিৎসাও নিতে পারো। সো মাইরিঙ্গোপ্লাস্টি করতে পারো, টিম্প্যানোস্টোমি টিউবও নিতে পারো। এবার আসো তাহলে আমরা আনসার করার চেষ্টা করি। প্যারানেসাল সাইনাসের সংখ্যা কতটা? প্যারানেসাল সাইনাস, তাহলে দেখো প্যারানেসাল সাইনাস এখান থেকে কটা পড়বা? 4 জোড়া, তার মানে 4 দুগুণে 8টা। আমাদের আনসার হবে অপশন সি। তাহলে এটা মনে রাখার ট্রিক্স কি? মনে রাখার ট্রিক্স হচ্ছে স্যাম্প, স্ফেনয়েড, এথময়েড, ম্যাক্সিলারি এবং ফ্রন্টাল। নেক্সট, নিচের কোন অঙ্গটির অস্বাভাবিকতার কারণে সাইনাস গহ্বর অবরুদ্ধ হতে পারে? এটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ওকে, গেল। নেক্সট, ক্রনিক সাইনোসাইটিসের চিকিৎসা কত সপ্তাহ ধরে চলে? 3 থেকে 4 সপ্তাহ ধরে চলে। ডিরেক্ট মেইন বইয়ের ইনফরমেশন মুখস্থ করতে হবে। কানের পর্দা ফেটে গেলে কোন ধরনের চিকিৎসা করা হয়? সার্জারি করা হয়, এবং এটা কি ধরনের সার্জারি? মাইরিঙ্গোপ্লাস্টি। এই যে মাইরিঙ্গোপ্লাস্টি করা হয়, একটু আগেই পড়ছি মাত্র। আচ্ছা, অটাইটিস মিডিয়ার জন্য দায়ী নয় কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক? হ্যাঁ, ভাইরাস তো অবশ্যই পড়ছি, ব্যাকটেরিয়াও পড়ছি, ছত্রাকও পড়ছি। মানে ছত্রাকের নাম পড়ো নাই, কিন্তু জাস্ট ছত্রাক যে আছে এটা পড়ছো। তাহলে কোনোটি নয়, কোনটা হবে? মানে কোনোটি নয়, আনসার হবে না। নেক্সট, এবার আসো। এবার হচ্ছে ধূমপাই আর অধূমপাই নিয়ে খেলা। সো এটা একটু বোরিং টপিক, খুবই বাজে লাগে পড়তে, বাট আমরা পড়তে পারি। এবং এই যে ধরো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশে যে মানে ওয়েদারে আমরা বসবাস করি, আমাদের আশেপাশে দেখা যায় যে কোনো মানে এটাকে আমরা যদি কি বলা যায়, রিক্সা বলি, এটাকে আমরা যদি যে কোনো যানবাহনের কথা বলি, যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট, সেখানেও কিন্তু মানুষ ধূমপান করে, যেটা একেবারে অনুচিত। আর লুকায় করা উচিত না, কিন্তু অন্তত অন্য কারোর তো অসুবিধা করতেছে না বা অন্য কারোর ক্ষতি করতেছে না, তো সেটা আলাদা বিষয়। কিন্তু এক কথায় প্রথমত ধূমপান করাই তো উচিত না। তারপরেও তুমি নিজে ধূমপান করতেছো, আবার আরেকজনের ক্ষতিগ্রস্ত করতেছো, এটার জন্য তোমার মানে পানিশমেন্ট থাকা উচিত। আমাদের দেশে ল আছে, কিন্তু সেটা কোনো ধরনের কার্যকারিতা নাই। পাবলিক প্লেসে ধূমপান করলে কিন্তু ল থাকে, বাট ওইটা আমাদের দেশে কার্যকর না। লটা আছে ঠিকই। তো ধূমপান, এখানে দেখো সিগারেটের শোলার মধ্যে 7,000 রাসায়নিক উপাদান থাকে। 7,000, চিন্তা করছো? এর মধ্যে থাকে নিকোটিন থাকে, আর্সেনিক থাকে, মিথেন থাকে, অ্যামোনিয়া থাকে, কার্বন মনোক্সাইড থাকে, হাইড্রোজেন সায়ানাইড থাকে। বাট যেটা থাকে না, ওটাই পরীক্ষা আসে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে না। মাস্ট, কার্বন ডাইঅক্সাইড থাকে না। এরপরে যাবো তাইলে তোমার পার্থক্যের বক্স। তো একজন ধূমপায়ী আর একজন অধূমপায়ী, দুজনের ফুসফুসের অবস্থা বা দুজনের এক্সরে কিন্তু একই রকম আসবে না। তোমরা যখন ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাওয়ার পরে এমবিবিএস এর ফার্স্ট যে কার্ডটা থাকে, ওই কার্ড পরীক্ষায় থোরাক্সের মানে এই এক্সরেটা, মানে এই এক্সরেটাই কিন্তু দেখানো হয়, এক্স্যাক্টলি এটাই। তো এই এক্সরেটাই কিন্তু তখন দেখানো হয়, ঠিক আছে? তো এখন কিন্তু তুমি এটা আগে থেকে পড়ে ফেলতেছো, দেখা যাবে তুমি আগে থেকে অ্যাডভান্স হয়ে যাচ্ছ কিন্তু। আচ্ছা দেখো, একজন হচ্ছে অধূমপায়ী মানে নর্মাল, মানে ধরো আমার তোমার আশেপাশে যারা আছে, আমাদের যে ফুসফুসের এক্সরে এটা এরকম হওয়া উচিত। আর একজন ধূমপায়ী ব্যক্তি, তার ফুসফুসের এক্সরে দেখো কেমন জানি হয়ে গেছে, দেখলে অস্বাভাবিক মনে হইতেছে। সো আমরা যদি একটু তুলনা করি তাহলে কীরকম দেখতে পারি? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। সো ফার্স্ট অফ অল এটা স্বাভাবিক থাকবে। আর এখানে আকার কিন্তু বড় হয়ে যায়। দেখো এখানে কিন্তু যতটুকু ছিল
এখানে কিন্তু আরেকটু মনে হইতেছে এক্সপান্ড হয়ে গেছে, তাহলে সার্বিকভাবে ফুসফুসের আকার বৃদ্ধি পায়। ডান। নেক্সট হচ্ছে এক্সট্রা ফিল্মটা কালো থাকবে আর ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ পরিষ্কার থাকবে। তাহলে এক্সট্রা ফিল্ম থাকে কালো, আর এই যে আমাদের ফুসফুসের সকল অঞ্চল এটা স্বচ্ছ এবং পরিষ্কার থাকে। এটার ক্ষেত্রে সম্পূর্ণ কালো হয় না, বরং কিছু ঝাপসা ঝাপসা দেখা যায়, মানে একটু মানে নষ্ট হয়ে গেছে টাইপের এরকম মনে হইতেছে। এলভিউলাসের সংখ্যা স্বাভাবিক থাকবে, সুষম স্বচ্ছতা দেখা যাবে। যত ভালো ভালো যা কিছু আছে সব কিছু নর্মাল মানুষের জন্য। অধমপাই মানে কি নর্মাল, নর্মাল। আর এটা হচ্ছে যে হচ্ছে ধূমপাই, স্মোকার, যারা ইংলিশ ভাষণ আছে বলে দিলাম। তাহলে অ্যালভিউলাসের সংখ্যা এখানে কমে যাবে, সুষম স্বচ্ছতা দেখা যায় না। তারপরে সিলিয়া থাকে স্বাভাবিক, এখানে সিলিয়া নষ্ট হয়ে যায়। এখানে এমফাইসেমা দেখা যায় না, এমফাইসেমা দেখা যায়। তারপর এখানে টিউমার হয় না, এখানে টিউমার হয়। তারপর হচ্ছে এখানে ফুসফুসে পানি জমা, দেখো ইংলিশ টার্মটা খেয়াল রাখো, এখানে কিন্তু প্লেউরাল এফিউশন দেখা যায় না, বাট এখানে প্লেউরাল এফিউশন দেখা যায়। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা স্টার দিলাম, 7 নাম্বার পয়েন্টের মধ্যে আমি একটা স্টার দিলাম, ঠিক আছে। অধমপাই এবং ধূমপাইয়ের মধ্যে অধমপাইতে প্লেউরাল এফিউশন দেখা যায় না, ধূমপাইতে প্লেউরাল এফিউশন দেখা যায়। নেক্সট, ফুসফুস এবং হৃৎপিণ্ডের প্রচ্ছায়া স্বাভাবিক হয়। স্বাভাবিক তো বোঝা গেল। পরীক্ষায় যেটা তোমার ভুল হবেই সেটা হচ্ছে এটা, তুমি যেটা পরীক্ষার সময় আনসার করবা সেটা হলো হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় বড় হয় না, বড় হয় না, এখানে ছোট হয়ে যায়। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে তুমি এখানে টোটাল 3টা পয়েন্ট নিয়ে প্যারা খাইতে পারো। একটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে যে ফুসফুসটা বড় হয়ে যায়, এই পয়েন্টটা নিয়ে তুমি একটু প্যারা খাবা। সেকেন্ডলি তুমি হচ্ছে 7 নাম্বার যে পয়েন্টটা ছিল, 7 নাম্বার পয়েন্টটা নিয়ে একটু প্যারা খাবা। 7 নাম্বার পয়েন্টে বলা হয়েছে এখানে প্লেউরাল এফিউশন দেখা যায়, ওকে, এফিউশন দেখা যায়। এছাড়া 8 নাম্বার পয়েন্ট নিয়ে প্যারা খাইতে পারো। এখানে বলা হয়েছে হার্টের যে প্রচ্ছায়া আছে, হার্টের প্রচ্ছায়া ছোট হয়। এছাড়া তুমি 3 নাম্বার পয়েন্টও প্যারা খাইতে পারো, অ্যালভিউলাসের সংখ্যা কমে যায়। এর বাইরে বাকিগুলো তো কমন সেন্স দিয়ে মিলানো যায়, ঠিক আছে। মোটামুটি এই 4টা অন্তত একটু খেয়াল রাখো, খেয়াল রেখে পড়ো। এবার আসো আমরা মাজেদা ম্যাডামের বইয়ের মধ্যে আরো কিছু এরকম ইনফো দেয়া আছে, এটা একটু মিলাই নেই। এখানে আকারের কথা আমরা পারি, মধ্যক্লা, মধ্যক্লা হচ্ছে এটা, মধ্যক্লা এখানে স্বাভাবিক থাকে কিন্তু এখানে বিস্তৃত হয়ে যায়। এটা হচ্ছে তুমি একটা সেকেন্ড পয়েন্ট হিসেবে পড়লা, এটা এখানে পড়া লাগবে। সাদা কালো দাগ, এটা মোটামুটি তোমার কমন সেন্স দিয়ে পারা যায়। ফুসফুস অ্যালভিউলাসের প্রাচীর, এখানে তো দেখছোই সিলিয়া বিনষ্ট হয়ে যায় কোথায়, ধূমপাইতে, কিন্তু সিলিয়া স্বাভাবিক থাকে অধূমপাইয়ের মধ্যে। এমফাইসেমা এটাতে দেখা যায় না, এখানে দেখা যাবে। এখানে প্রচ্ছায়ার কথা বলা হয়ে গেছে, টিউমারের কথা বলা হয়ে গেছে, স্বচ্ছতা বলা হয়ে গেছে, ক্যান্সার বলা হয়ে গেছে, পানি জমা বলা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই পয়েন্টটা নতুন করে শিখলাম, মধ্যক্লার কথা। এবার আসো আমাদের শ্বসনতন্ত্রে আরও বেশ কিছু ডিজিজ হইতে পারে, তাই না? শ্বসনতন্ত্রের আরও বেশ কিছু ডিজিজ হইতে পারে। আমরা ফার্স্ট অফ অল এতক্ষণ পর্যন্ত যেটা পড়ছি সেটা হচ্ছে সাইনোসাইটিস, অডাইটিস মিডিয়া, যেটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কি বলে ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইউআরটি ইনফেকশন, ইউআরটিআই বা আপার আরটিআই। আর এটা হচ্ছে লোয়ার আরটিআই, অর্থাৎ আমাদের ষড়যন্ত্রের নিচ থেকে যেসব ডিজিজ হয় সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ফার্স্ট অফ অল আছে এখানে নিউমোনিয়া। নিউমোনিয়া থেকে তুমি মনে রাখবা, নিউমোনিয়া মানে হচ্ছে ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ। ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহকে বলা হয় নিউমোনিয়া। ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহকে বলা হয় নিউমোনিয়া। এখন কথা হচ্ছে নিউমোনিয়াটা হয়ে থাকে কোন ব্যাকটেরিয়ার কারণে? আনসার ইজ, এখানে তুমি লিখবা নিজে, তাই না? আচ্ছা, নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়া আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে যক্ষা, তাহলে তো হইলো না। নিউমোনিয়া হচ্ছে নিউমোকক্কাসের কারণে হয়ে থাকে। ওকে, যাক আমি নিজেই বলে গেছিলাম নিউমোকক্কাস। আচ্ছা গেল। এরপরে আসো আমরা হচ্ছে এখান থেকে পড়বো ফাইব্রোসিস সম্পর্কে। ফাইব্রোসিস মানে কি? ফুসফুসের যে প্রাচীরটা আছে সে প্রাচীরের মধ্যে ফাইবার জমে গেছে, যার কারণে ফুসফুসের প্রাচীরটা এখন পুরু হয়ে গেছে, ফলে আগের মতো আর ইজিলি সে এক্সপান্ড হতে পারে না। অর্থাৎ এরকমভাবে ফুসফুস যে এরকম করতেছে, এটা কিন্তু এখন সে পারতেছে না। তাহলে ফুসফুসের যে প্রাচীরটা আছে, ফুসফুসের প্রাচীর ফাইবার জমে পুরু হয়ে গেছে, তাহলে ফুসফুসের প্রাচীর কি হয়েছে? পুরু হয়ে গেছে, এটা এখান থেকে পড়তে হবে। নেক্সট, যক্ষা। যক্ষা কিসের কারণে হয়? যক্ষা হয়ে থাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য। সো এখান থেকে পড়বা মাইকোব্যাকটেরিয়াম
মাইকোব্যাকটেরিয়াম টিউবার সিলোসিস বা কোলোসিস, টিউবারকুলোসিস। আচ্ছা, যক্ষার জন্য কি দিতে হয়? বিসিজি টিকা দিতে হয়, বিসিজি টিকা দিতে হয়। তুমি এখান থেকে পড়বা যে বিসিজি হচ্ছে একটা মিক্সড, বিসিজি তো একটা টিকা মানে ভ্যাকসিন, তাহলে বিসিজি হচ্ছে একটা মিক্সড ভ্যাকসিন এবং বিসিজি এর ফুল মিনিংটাও পড়বা, ব্যাসিলাস কালমেট্রিকুরিন। ডান। এবার আসো এমফাইসেমা। এমফাইসেমা সম্পর্কে আমরা একটু পরে পড়বো, যেখানে হঠাৎ করে মানে কাইন্ড অফ ফুসফুসটা ফেটে যায়, ঠিক আছে, অ্যালভিউলাসটা ফেটে যায়। অ্যালভিউলাসটা যখন ফেটে যায় তখন এখানে কিছু জায়গায় একটু গহ্বর বা গর্ত টাইপের সৃষ্টি হয়। সো এখানে দেখতেই পাচ্ছি, এটা সম্পর্কে আমরা একটু সামনে পড়বো আবার আসতেছে। অ্যাজমা, অ্যাজমা থেকে যেটা পড়তে পারো সেটা হচ্ছে, অ্যাজমা হলো শ্বসন নালীর সংবেদনশীলতা। অ্যাজমা বলতে তো আমরা বাংলায় কি বুঝে থাকি? শ্বাসকষ্ট। তাহলে শ্বসন নালীর সংবেদনশীলতার কারণে এটা হয়ে থাকে, শ্বসন নালীর সংবেদনশীলতার কারণে অ্যাজমা হয়ে থাকে, সংবেদনশীলতার কারণে অ্যাজমা হয়ে থাকে। অ্যাজমা যখন পড়বা তখন আপার স্টাডিজ অর্থাৎ এমবিবিএস এ গেলে পরে অ্যাজমার সাথে সারাদিন সিওপিডি বারবার পড়তে থাকবা, যে সিওপিডি অ্যাজমা, সিওপিডি অ্যাজমা, মানে অ্যাজমা একটা ডিজিজ, সিওপিডি একটা ডিজিজ, দুইটাকে ডিফারেন্সিয়েট করা একটু কঠিন আর কি, এই জন্য টিচাররা প্রশ্ন করেন মাঝে মধ্যে। সো সিওপিডি এটা ফুল মিনিংটা পড়তে হবে। পাশাপাশি সিওপিডি থেকে তোমার যেটা পড়তে হবে সেটা হলো কোরক বা বার্ড দেখা যায়, কোরক বা বার্ড দেখা যায় সিওপিডির ক্ষেত্রে। সো এটা অবশ্যই লাগবে। নেক্সট ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসের জন্য দায়ী কে? ব্রঙ্কাইটিসের জন্য দায়ী হচ্ছে কার্বন মনোক্সাইড। নেক্সট কথা, ব্রঙ্কাইটিস যখন হয় তখন কি হয়? বেসিক্যালি যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট আছে সেখানে ইনফেকশন হইতেছে, মানে ব্রঙ্কাসের মধ্যে ইনফেকশন হইতেছে। আমরা ব্রঙ্কাইটিসকে বলতে পারি ইংলিশ ডিজিজ, ইংলিশ ডিজিজ বলতে পারি। ডান। আচ্ছা, অধিক ধূমপানের ফলে কি সৃষ্টি হয়? অধিক ধূমপানের ফলে এই ব্রঙ্কাইটিস হইতে পারে। তাহলে অধিক ধূমপানের ফলে ব্রঙ্কাইটিস হয়, এটা এখানে লিখে রাখলাম। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে অধিক ধূমপানের ফলে কোনটা সৃষ্টি হয়, অধিক ধূমপানের ফলে সৃষ্টি হয় কোনটা, আনসার হবে ব্রঙ্কাইটিস। ডান। সক্রিয় ধূমপান, নিষ্ক্রিয় ধূমপান এসব হাবি যাবে জিনিস লাগবে না। সক্রিয় ধূমপান মানে কি? নিজে খাওয়া, আর নিষ্ক্রিয় ধূমপান মানে আরেকজন খাইতেছে, তুমি সামনে বসে বসে দেখতেছো, তখন তোমার অবশ্যই তুমি এটা ইনহেল করবা। ওকে, নেক্সটে আসো, এখান থেকে পড়তে হবে এমফাইসেমা সম্পর্কে। এমফাইসেমা যখন হয় তখন বেসিক্যালি কি ঘটে? এলভিওলাসের যে প্রাচীর আছে, এলভিওলাসের প্রাচীরটা, এলভিওলাসটা কোনো স্থানে ফেটে যায়, ফেটে যাওয়ার কারণে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি হয়, যেটাকে বলা হয় এমফাইসেমা। ওকে, ফুসফুসের শ্বসনাঞ্চল হ্রাস পায়, ফুসফুসের কোষের স্থিতিস্থাপকতা কমে যায়। এই দুইটা মানে কয়টা কথা আমি দাগাইলাম, এটাই তোমাকে পড়তে হবে। সো আমি এখানে স্টার দিলাম। কি হয়? এমফাইসেমার ক্ষেত্রে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি হয় এবং কোষের স্থিতিস্থাপকতা কমে যায়, শ্বসনাঞ্চল হ্রাস পায়, এটাই তোমাকে পড়তে হবে, 3টা পয়েন্ট। নেক্সট, ব্রঙ্কাইটিসের কথা আমি ইতিমধ্যে বলে ফেলছি, তোমার পড়তে হবে কার্বন মনোক্সাইডের কথায়। কার্বন মনোক্সাইড কি করে? ট্রাকিয়া ও ব্রঙ্কাসের সিলিয়াকে অবশ করে দেয়। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিলিয়াকে অবশ করে দেয় কে? মাস্ট। পরীক্ষা যদি একটু ডিফিকাল্ট করার চেষ্টা করে, একটু ভিতর থেকে আসার চেষ্টা করে, তাহলে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। নেক্সট, যক্ষা থেকে লাগবে না কিছু। ফুসফুসের ক্যান্সার, এগুলো পড়বা। ফুসফুসের ক্যান্সারের জন্য কি কি দায়ী? টার, নিউক্লিয়ার হাইড্রোকার্বন, নাইট্রোসিমানাস। তুমি এখানে পড়বা যে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে, ফুসফুসের ক্যান্সারটা এর প্রধান কারণ কি? নিকোটিন এবং টার, নিকোটিন ও টার। আচ্ছা, আমরা ইতিমধ্যে পড়ছি অধিক ধূমপানের ফলে সৃষ্টি হলো ফুসফুস ব্রঙ্কাইটিস, বাট এখন যেটা পড়বা সেটা হলো অত্যাধিক ধূমপানের ফলে সৃষ্ট কোনটা? অত্যাধিক ধূমপানের ফলে হয় ফুসফুসে ক্যান্সার। তাহলে অধিক ধূমপানের ফলে হয়ে থাকে ব্রঙ্কাইটিস, আর অত্যাধিক ধূমপানের ফলে হয়ে থাকে ফুসফুসে ক্যান্সার। ঠিক আছে, মনে থাকবে আশা করি। এখান থেকে প্লেউরেসি, প্লেউরেসি মানে কি? প্লেউরেসি মানে হচ্ছে প্লোরাল প্রদাহ। নেক্সট, ফাইব্রোসিস, ইতিমধ্যে বলে ফেলছি, যেখানে ফাইবার জমা হয় ফলে পুরো হয়ে যায়। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক থেকে পড়তে হবে কার্বন মনোক্সাইড। এটা কি করে? এটা হলো রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায় দেয় এবং কার্বন মনোক্সাইড অলসো কোলেস্টেরল জমতে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাক হতে পারে। সো এখানে কিন্তু কার্বন মনোক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উদ্গারে কাশি এসব আসবে না, বুকে ব্যথা, কোভিড-19, এখান থেকে এইসব প্রশ্ন আসা উচিত না। আচ্ছা, ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি অধূমপায়ী থেকে বেশি। কত গুণ বেশি? 5 থেকে 10 গুণ বেশি। ওকে, সো আমরা মোটামুটি অনেক কিছু পড়ে ফেললাম, আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আছে কি? ধূমপায়ীদের এক্স-রে চিত্রে হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় কেমন দেখা যায়? ছোট হয়, একটু আগে তোমায় বলছি।
ধূমপায়ীদের এক্স-রে ছোট হয়ে থাকে। রক্তের অক্সিজেন পরিমাণ ক্ষমতা কমায় দেয় কার্বন মনোক্সাইড, মাত্রই পড়লাম আমরা। নেক্সট, অধূমপায়ীর তুলনায় ধূমপায়ীদের ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা, মৃত্যু ঝুঁকি একটু আগে পড়ছো, 5 থেকে 10 গুণ বেশি। নেক্সট, কোন গ্যাসটি শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে? শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে কোনটা? দেখো, কার্বন মনোক্সাইড আছে, CH4 আছে, CO2 আছে, SO2 আছে। প্রথম কথা হচ্ছে CH4 হবে না, CO2 হবে না, বাকি থাকলো কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। তো এখান থেকে আমরা যেহেতু সালফার নিয়ে কোনো কিছু পড়ি নাই, আনসার এটা কার্বন মনোক্সাইড হওয়াই উচিত। নেক্সট, আমরা এখান থেকে এটা এক্সট্রা রাইটার ইনফো, সো এখান থেকে একটু পড়ে নিতে পারো যে 4টা প্রভাবক আছে যেটা শ্বসন ক্রিয়াকে বিনিময়কে প্রভাবিত করে। এই 4টা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ক্যাজুয়াল জিনিস, মানে ইজি জিনিস। শ্বসন ক্ষেত্রের আয়তন, পুরুত্ব, গঠন, তারপরে অ্যালভিউলাসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের চাপ, দ্রাবণ এবং ব্যাপন ক্ষমতা, আর অ্যালভিউলাস এবং রক্তে বিদ্যমান গ্যাসের শারীরবৃত্তীয় সম্পর্ক। একবার জাস্ট রিডিং দিবা তাইলেই হবে। নেক্সট, এখানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়ে কথাবার্তা আছে, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একবার পড়বা যে সিপিআর এর ফুল মিনিং কি। এটা কিন্তু অনেকে স্পেলিং পারো না, স্পেলিং সহ পড়তে হবে। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, স্পেলিং সহ, পরীক্ষায় কিন্তু স্পেলিং হিসাবে দিতে পারে, স্পেলিং সহ পড়তে হবে। এবং হৃদ ফুসফুসের পুনরুজ্জীবন, বাংলা নামটা পড়তে চাইলে পড়ো, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। ওকে, আচ্ছা, এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে যে কেমনে কি হয় না হয়, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমার এটা হচ্ছে একটা ভাইবা পরীক্ষার ছবি, যেখানে হচ্ছে আমি একজনকে সিপিআর দিচ্ছিলাম। এটা আসলে কোনো ব্যক্তি না, এটা একটা কি বলা যায় ডামি বডি, যার উপর সিপিআর দিয়ে প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস বলতে পরীক্ষা দিতেছিলাম আর কি। সো আমার পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা তোমাকে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, সো তোমরা আশা করি একটু মোটিভেটেড হয়েছো যে ইনশাআল্লাহ তোমরা যখন এই যে এত কষ্ট করতেছো, এত পরিশ্রম, এত দিন রাত জাগা পরিশ্রমগুলো করতেছো, ঘুমের সময়টা পাইতেছো না, পড়াশোনা ছাড়া আর কোনো কাজের সময় নিজের শখগুলো বিবর্জিত করে দিতে হইতেছে, এই যে স্বপ্নের পিছনে চলা, অল্প অল্প করে নিজেকে নিজের স্বপ্নের জন্য প্রস্তুত করা, এবং এই দিনটা পার হয়ে ইনশাল্লাহ তুমি একদিন মেডিকেল কলেজের ক্যাম্পাসে প্রবেশ করবে। এবং মেডিকেল কলেজে যখন ক্যাম্পাসে তুমি প্রবেশ করবে, তখন তোমার লাইফে কি কি সিনারিও আসবে, বিভিন্ন গল্প হবে, সেসব নিয়ে আমি মাঝে মধ্যে তোমাদেরকে একটু অ্যাসপায়ার করার চেষ্টা করি। যেমন এখানে আমি একটা ছবিতে দেখাইলাম, এরকম আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে অনেকগুলো জিনিস বলার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি, যেটা তোমাদেরকে অনেক বেশি মোটিভেট করতে পারা উচিত আমি বলে মনে করি। সো আমি নিজে যখন ছিলাম তখন আমি এইসব জিনিস দেখলে আমার কাছে একটা এক্সট্রা একটা ভাইব আসতো, পড়াশোনার একটা জোশ আসতো। তো আমরা আজকে আমাদের এই যে চ্যাপ্টারটা ছিল শ্বসন ও শ্বাসক্রিয়া, এই চ্যাপ্টারটার মোটামুটি সব কিছু শেষ করলাম। সিপিআর এর ফুল মিনিং হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। ডান। এখান থেকে সারসংক্ষেপ, এটা আমি আলাদা করে পড়াচ্ছি না, মানে এতক্ষণ পর্যন্ত আমরা এগুলোই পড়ছি, এখানে এগুলো দেওয়া আছে। এটা তোমার বইয়ে ছিল না, মানে টেক্সটের মধ্যে ছিল না, এটা বইয়ের টেক্সটের মধ্যে ছিল না। এছাড়া কণ্ঠা বলা হয় অ্যাডামস অ্যাপলকে, এটা তোমার বইয়ের টেক্সটের মধ্যে ছিল না। আর হিমোগ্লোবিনকে রবিনহুড বলা হয়, এটাও তোমার বইয়ের মধ্যে ছিল না, ঠিক আছে, টেক্সটের মধ্যে ছিল না আর কি। আমি বাকিগুলো মোটামুটি সব কিছু যা কিছু লাগে সব কিছু এখানে ডিসক্রাইব করছি। সিওপিডির ফুল মিনিং কি? এটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ওকে, ফাইন। অন্তঃশোষণ, দেখো এখানে আমি বেশ কিছু ভুল উত্তরের সমাচার নিয়ে আসছি, যেগুলো হয়তো তুমি বিভিন্ন পরীক্ষায় খুঁজো যে কি কি ঝামেলাজনক প্রশ্ন আসতে পারে। সো এখানে এমন কিছু প্রশ্ন নিয়ে আসছি যে সব প্রশ্নের হয় আনসার নাই অথবা মাল্টিপল আনসার আছে। সো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 আসছিল। অন্তঃশোষণ কোষ ও রক্তে সংঘটিত হয়, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে, এনজাইম দ্বারা প্রভাবিত হয় না, একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া। দেখো, যদি তুমি অন্তঃশোষণের কথা বলো তাহলে এখানে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, সঠিক না হয়েছে এটা। তার মানে কোয়েশ্চেনটা আসা উচিত ছিল অন্তঃশোষণ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, পরীক্ষায় আসছে কোনটি সঠিক, তাহলে ঝামেলা ফেলাই দিল। এই প্রশ্নের জন্য আসলে কোনো আনসার নাই। সো এটা তুমি আনসার এখানে দিবা না, দিলে এখানে 3টা দেওয়া যায়, ভৌত রাসায়নিক, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে, কোষ ও রক্তে সংঘটিত হয়। বাট কোয়েশ্চেনটা আসা উচিত ছিল অন্তঃশোষণ সম্পর্কে নিচে কোনটি সঠিক নয়। ওকে, নেক্সট, প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু? আমরা যেটা ইনহেল করি, প্রশ্বাস বায়ুতে থাকে 0.4%। ওকে, প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড খুবই কম থাকে। হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া ঘটে কোন অঙ্গে? ফুসফুসে ঘটবে, কারণ ফুসফুসের যে স্ট্রেচ রিসেপ্টর আছে সেখানে এটা কাজ করে। ডান।
মানব দেহের কলারসে কার্বন ডাইঅক্সাইডের পার্শ্ব চাপ কত? কার্বন ডাইঅক্সাইডের পার্শ্ব চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। ডান। নেক্সট, ফুসফুসের প্রদাহকে বলা হয়, প্রদাহকে কি বলা হয়? অটাইটিস মিডিয়া তো কানে, সাইনোসাইটিস তো সাইনাসে, অ্যালার্জি এমফাইসেমা। আচ্ছা, এই কোয়েশনের তো আসলে আনসার নাই, এই কোয়েশনের তো কোনো আনসার নাই। আমরা যে আগের কোয়েশনটা পড়লাম, মানব দেহের কলারসে কার্বন ডাইঅক্সাইডের পার্শ্ব চাপ, এটার আনসার হিসাবে এটা ঠিক আছে, 40 মিলিমিটার মার্কারি দিয়ে দিবা। কিন্তু যদিও এটা আসলে 40 হওয়া উচিত না, এটা আসলে 40 হওয়া উচিত না, এটা 46 হওয়া উচিত, কিন্তু এটা কিছু করার নাই, যেহেতু আনসার দিছে তো এখানে তুমি 40টাই দিয়ে দিবা। ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? এটা আসলে এখানে কোনো আনসার নাই, তো এখানে তুমি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারো। কি রাখতে পারো? ব্ল্যাঙ্ক রাখতে পারো। নেক্সট, ধমনী গাত্রে প্লাগ জমার কাজ ত্বরান্বিত করে কোনটি? এখানে স্থূলতার কথা লেখা আছে, অপর্যাপ্ত ঘুমের কথা লেখা আছে, ধূমপানের কথা লেখা আছে এবং অত্যাধিক পরিশ্রমের কথা লেখা আছে। পরিশ্রম করলে তো এটা হওয়া উচিত না, ঘুমের কারণে এটা হওয়া উচিত না, বাট এটা কিন্তু ধূমপানের কারণে হতে পারে। এবং যেহেতু আমরা এই অধ্যায়ে ধূমপান সম্পর্কে অনেক কিছু পড়ছি এবং অনুশীলনীতে এই কোয়েশ্চেনটার আনসার ধূমপান হিসেবে দেওয়া আছে, সো এইটার আনসার তুমি অপশন সি ধূমপানটাই দিবা। নেক্সট, ওকে, সো আমরা মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা পুরোটুকু কমপ্লিট করলাম। চ্যাপ্টার শেষে তোমরা এখন কি করবা? চ্যাপ্টার শেষে ফার্স্ট অফ অল আমি ক্লাস যেটা করছি, ক্লাসের মধ্যে বিভিন্ন ক্লাস নোটের অনেক কিছু লিখে দিছি, সেটা তোমার বইয়ের মধ্যে তুলবা আগে। এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে তুমি আগে বইটাকে দাগাবা। বইটা দাগাই ফেললে, আমাদের এর জন্য দাগানো বইটা আশা করি তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির দাগানো বই আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। কারণ আমরা তোমাদের দাগানো বইয়ের মধ্যে শুধু দাগাই দিই না, বরং বিগত বছরে আসা মেডিকেল, ডেন্টাল প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, বোর্ডের প্রশ্ন, এটা ইনক্লুডেড থাকে। পাশাপাশি আমার কাছে মনে হয় যেটা সম্ভাব্য ভর্তি পরীক্ষা আসতে পারে সেরকম প্রশ্ন কিন্তু আমরা দাগাই থাকি। সো একটা বইয়ের মধ্যে তুমি সব ধরনের অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ, শুধু দাগাই না, কোন সালে কোনটা আসছিল এটা সহ দাগানো থাকে। সো এটা তোমার কিন্তু একটা অ্যানালাইসিসকে কমপ্লিট প্রিপারেশনের দিকে নিয়ে যেতে পারে। দাগাই নিলাম। নেক্সট কাজ হচ্ছে তুমি এবার বইটা পুরোটুকু নিচে পড়বা। তারপরে কাজ কি? তারপর হচ্ছে প্র্যাকটিস করা। সো প্র্যাকটিসটা তুমি বই থেকে করতে পারো, যে কোনো জায়গা থেকে করতে পারো। তো প্র্যাকটিসটা আমাদের যে কোয়েশ্চেন আছে, তুমি প্রথমে আর্কাইভ এক্সাম থেকে আর্কাইভ প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে এক্সট্রা ইনফো যা কিছু লাগে সব কিছু বুঝাই দিছি। সো এটা যদি তুমি আলাদা করে এক্সট্রা ইনফো নাও পড়ো, এক্সট্রা ইনফো বুক নাও পড়ো, তাও কোনো যায় আসে না, বাট স্টিল আমি তোমাদেরকে এখানে এক্সট্রা ইনফো বুক প্রোভাইড করে থাকি। তো তোমরা চাইলে এক্সট্রা ইনফো বুকটা দেখতে পারো, বাট এটা বিশ্বাস করতে পারো যে আমার ক্লাসের পরে আর এক্সট্রা ইনফো কোনো কিছু বাকি থাকে না। আচ্ছা, তারপরে আসো, এক্সট্রা ইনফো বুক করার পরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তুমি এখানে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে লাস্টে এক্সাম দেবা। বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সামের জন্য, সবচেয়ে বেশি লাইভ এক্সামের জন্য এর জিনিসে তোমাকে আসতেই হবে। আর এই যে প্র্যাকটিস করতেছো, অনেক কোয়েশ্চেন পাবা, যেসব কোয়েশ্চেনে অনেক ডিফিকাল্টিস ফেস করবা, এটার আনসার এটা না হয় কেন ওইটা হলো, এরকম অনেক ক্ষেত্রে মনে হবে। সেসব ক্ষেত্রে আমাদের জন্য আলাদা, তোমাদের জন্য আলাদা করে ডেডিকেটেড কিউএনএ সার্ভিস রাখছি আমরা। আমাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপে ডিসকাশন গ্রুপ রেখেছি, যার মধ্যে তোমরা যে কোনো সময় যখন কোয়েশ্চেন করো আমি কিন্তু আনসার দিই। এছাড়া তোমাদের বিভিন্ন ডিএমসিয়ান, তারপর সোমসিয়ান, এরকম ভাইয়া আপুরা আছে যারা তোমাদেরকে সবসময় গাইড করে থাকে, কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে থাকে। সো এর মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে একটা কমপ্লিট প্রিপারেশন রূপ লাভ দিতে পারো। আবার ধরো তুমি কিছুদিন পরে এই চ্যাপ্টারটা হয়তো ভুলে যাবা, ভুলে গেলেও অসুবিধা নাই, তোমার রিকভারি সিস্টেম আছে। কুইক রিক্যাপ ক্লাস করে থাকি আমরা, যে কুইক রিক্যাপ ক্লাস করার মাধ্যমে তুমি যে চ্যাপ্টারটা ভুলে গেছো, ফুল চ্যাপ্টারটা তোমার কমপ্লিট একটা ওভারভিউ চলে আসবে 15 মিনিটের মধ্যে। সো এত কিছু তুমি একটা কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ। জিকে ইংলিশের কথা নাই বললাম। সো আশা করি তুমি বাংলাদেশের সবচেয়ে বেশি সার্ভিস নেওয়ার জন্য এই জিনিসে তোমাকে আসতেই হবে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিগত বছরে আসা সকল মেডিকেল ডেন্টালের প্রশ্ন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে কোর্সের মধ্যে সাজিয়ে রাখছি, তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপর যত রাইটারের অনুশীলনী আছে, সব রাইটারের অনুশীলনী প্রশ্ন আমরা আমাদের ওয়েবসাইটে সাজিয়ে রাখছি কোর্সের মধ্যে, সেটা তোমরা প্র্যাকটিস করতে পারো। বোর্ড কোয়েশ্চেন যা কিছু আছে এই চ্যাপ্টার থেকে আসছে, সবগুলো কোয়েশ্চেন, শুধু একটা চ্যাপ্টার না, সবগুলো চ্যাপ্টারই আছে। এই চ্যাপ্টারের জন্য স্পেসিফিক্যালি বলতেছি, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ইনশাআল্লাহ তোমার সাথে আমরা স্বপ্নের পথ পাড়ি দিব অনেক দূর। আসসালামু আলাইকুম।